সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলাপন ফেসবুক লাইভে আপনাদের স্বাগত। দেশ এবং দেশের বাইরে যে যেখানেই বসে আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। করোনাকালীন এই মহা দুর্যোগময় সময়ে আপনাদের মানসিকভাবে উদ্দীপ্ত রাখতে আলাপন.com.bd এই ক্ষুদ্র প্রচেষ্টা। আপনারা দেখছেন মুক্ত আলাপন। আজকের শিরোনাম নির্বাচন করেছি রবীন্দ্রনাথের আশার কবিতার একটি লাইন দিয়ে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। বাক্যটি বর্তমান বিশ্ব পরিস্থিতিতে কাকতালীয় ভাবে হলেও একান্তই সঙ্গতিপূর্ণ। কবিগুরু যদিও আষাঢ় মাসের বর্ষার কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে ঘর থেকে বের হতে বারণ করেছেন, আর আজ মানব সৃষ্ট দুর্যোগে সে একই কথা আমাদের জীবনে ফরজে রূপান্তরিত হয়েছে। আজ আমরা তাই ঘরবন্দি। প্রতিদিনের মতো আজকেও আমাদের সঙ্গে রয়েছেন দুজন গুণী মানুষ, একজন প্রখ্যাত বাচিক শিল্পী ও বিশিষ্ট নাট্যকর্মী অতনু করঞ্জাই, আর অন্যজন জনপ্রিয় গল্পকার ও কবি সানাউল্লাহ সাগর। আপনারা দেখছেন আজ আমরা এই দুজন রবীন্দ্র অনুরাগীর কাছে শুনবো বিশ্ব কবির জীবন সাধনা, জীবন দর্শন, কবিতা, গল্প, নাটক, উপন্যাস এবং গান সম্পর্কে। সেই সঙ্গে আমার গুরুজি অতনু করঞ্জাইয়ের মন ভোলানিয়া কণ্ঠে শুনবো রবি ঠাকুরের কবিতা আবৃত্তি। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং লাইভ অনুষ্ঠানটির সঙ্গে আপনাদের অন্য বন্ধুদের যুক্ত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রিয় সাগর ভাই এবং আমার গুরুজি অতনু করঞ্জাই, আপনারা কেমন আছেন? কি বলবো, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। যদিও রাত 9টা, সকলকেই শুভেচ্ছা সবাইকে। আমরা আজকের অনুষ্ঠান রবীন্দ্রনাথের 159তম জন্মবার্ষিকী উপলক্ষে আলাপন.com.bd এর আয়োজন। রবীন্দ্রনাথ আমাদের অনন্ত প্রেরণার উৎস। রবীন্দ্র সাধনা মানে জীবন সাধনা। আমি মনে করি রবীন্দ্রনাথের ভাবভূমিতেই আমাদের জন্ম। শান্তি, সাম্যে, প্রেমে, প্রার্থনায়, বন্ধনায়, অর্চনায় রবীন্দ্রনাথ নিয়ত বর্তমান। তাকে ছাড়া বাঙালি কোনো আয়োজন সম্পূর্ণ বা শুদ্ধ নয়। বাঙালির প্রাত্যহিকতায় তিনি থাকেন অনিবার্য হয়ে। তার ছোঁয়া এবং ছায়া নেই বাঙালির জীবনে এমন কোনো স্থান নেই। তাই আমাদের যাপিত জীবনে সামগ্রিকভাবে রবীন্দ্রনাথের উপস্থিতি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর। কখনো সরবে, কখনো নীরবে তিনি আসেন আমাদের জীবন ভরাতে। এই জীবন শিল্পীর 159তম জন্ম জয়ন্তী আজ। আজকের এই দিনে এই মহামানবের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। দীর্ঘ 159 বছর পর এই এক অন্যরকম সকাল, এই এক অন্যরকম রবীন্দ্র জয়ন্তী আমরা উদযাপন করছি। 25শে বৈশাখ শব্দটি কবিগুরুর জন্মদিন এবং তার সৃষ্টি আমাদের সম্মুখে নতুন রূপে প্রকাশ করে। বাঙালির জন্য এক মহা আনন্দের। ভোর হতেই শঙ্খ বেজে ওঠে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। বিশ্ব ভারতীর উপাসনা প্রাঙ্গণে ধ্বনিত হয় আনন্দ লোকে মঙ্গল আলো কে বিরাজ সত্য সুন্দর। সেজে ওঠে কবিগুরুর বাড়ি। দুই বাংলার মানুষের হাতে হাতে দিনভর ফেরে নানা অনুষ্ঠান সূচি। রবীন্দ্র সদন থেকে শুরু করে কলকাতার অলিগলি, পাড়া মহল্লা থেকে কুষ্টিয়া, পতিশর, সিরাজগঞ্জ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল সাংস্কৃতিক মহলে মহা সমারোহে পালিত হয় রবীন্দ্র জয়ন্তী। রবীন্দ্র সঙ্গীত থেকে শুরু করে কবিতা, নৃত্যনাট্যে ভরে ওঠে বাংলার আকাশ বাতাস। তবে 2020 সালে এই চেনা ছবি ধরা দিল এক অচেনা রূপে। নেই কোনো আড়ম্বর, নেই কোনো ভক্তের ভিড়, রাস্তাঘাট বন্ধ, জনসমাগমের অনুমতি নেই, খা খা করছে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি। নেই ন্যূনতম আয়োজন, সবাই লকডাউনে বসেই ভার্চুয়ালি উদযাপন করছে এবারে রবীন্দ্র জয়ন্তী। প্রিয় দর্শক, এবারে আমরা শুরু করছি আমাদের আজকের
লাইভ অনুষ্ঠান। প্রথমেই শুরু করতে চাই আমার গুরু অতনু করঞ্জাইকে দিয়ে। দাদা, শুরুতেই আমার প্রণাম নিবেন। নিশ্চয়ই পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন। যদি যদি আমাদের সময়ে যেরকম থাকা যায় আর কি, যেরকম তো আমাদের আমাদের দর্শকদেরকে উদ্দেশ্য করে এবং আমিও জানতে চাই এবারের রবীন্দ্র জয়ন্তী বিষয়ে আপনার উপলব্ধি এবং অন্যান্য বিষয় যদি একটু আমাদের সাথে ব্যাখ্যা করেন। সবাইকে শুভ সন্ধ্যা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্ম জয়ন্তী। যদিও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী পালনটা শুরু হয় পারিবারিকভাবে, এটা আজ থেকে 133 বছর আগে। তার আগে তার জন্ম জয়ন্তী সেভাবে পালিত হয়নি কখনো, নিজস্ব পারিবারিক মণ্ডলেও পালিত হয়নি। পালিত হয়েছে তার ভাগ্নির দ্বারা, এবং সেটি কলকাতাতে। তারপরে ধীরে ধীরে পরের বছর পরিধি বেড়েছে, পরিসর বেড়েছে, শান্তিনিকেতনে গেছে, তারপরে জোড়াসাঁকোতে এসছে। এরপরে আজ সারা বাংলায়, মানে যেখানে বাঙালি আছেন, যেটা রবীন্দ্রনাথের নিজেরও বক্তব্য, যে যতদিন পৃথিবীর কোনো এক বাঙালি বেঁচে থাকবেন ততদিন আমার গান থাকবে। তো রবীন্দ্রনাথের আজ জন্ম জয়ন্তীতে যেহেতু উপস্থাপকের অনুরোধ, আমি মূলত নাটকের মানুষ, আবৃত্তির মানুষ, তো আমি একটি আবৃত্তি করছি, এবং আমি আবৃত্তি করছি রবীন্দ্রনাথের কবিতার বাইরে গিয়ে। রবীন্দ্রনাথকে নিয়ে লেখা একটি কবিতার আবৃত্তি দিয়ে আমি শুরু করছি। কবি দীনেশ দাস, যার পরিচয় আমাদের কাছে, মানে আবৃত্তি শিল্পীদের কাছে বা যারা বাম রাজনীতির সাথে জড়িত তাদের কাছে অন্যভাবে, তিনি রবীন্দ্রনাথকে নিয়ে যে কবিতাটি লিখেছেন প্রণমী দিয়ে শুরু করছি। দেখেছি তোমার নামে সবার প্রথমে, শ্রাবণের ধানের শীষে দুধটুকু জমে, তোমারই তো নামে বৈশাখে আখের খেতে যত মধু নামে। তবুও হাজার হাতে হাওয়া দেয় ডাক, কোথায় মাটির স্বপ্নে শিলীভূত 25শে বৈশাখ, কোথায় আকাশে বাজে সোনার শরৎ 25শে বৈশাখী ভোর, বলে হয় কিনি সোনারোদ। তুমি তো বনস্পতি, তোমার পায়েতে থরে থরে অজস্র শব্দের রং কৃষ্ণচূড়ার মতো ঝরে। তুমি এক অবাক মৌচাক, কথাগুলি চারপাশে ঘোরে যেন গুনগুন সুর এক ঝাঁক। তোমার ছন্দের নদী জমা হতো যদি, পৃথিবীতে হতো মহাসমুদ্র বলয়। ঝুরঝুরে গানের মাটি জমে জমে হতো আর এক নতুন হিমালয়। আকাশে বরুণে দূর স্ফটিক ফেনায় ছড়ানো তোমার প্রিয় নাম। তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো প্রণাম। ধন্যবাদ। অনেক ভালো লাগলো, ধন্যবাদ গুরুজি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা যদি বলি এই বর্তমান পরিস্থিতিতে রবীন্দ্রনাথের কথাই যদি বলি, যে কবি 4 দেয়ালের গণ্ডি পেরিয়ে মুক্ত বাতাসে শ্বাস নেয়ার কথা বলতেন, মুক্ত বাতাসের নেশায় বোটে চড়ে পদ্মার বুকে দিনরাত কাটিয়েছেন, ঘরবন্দি থেকেই আজ আমরা সেই কবিকে স্মরণ করছি। প্রিয় দর্শক, আমার সঙ্গে যে দুজন মানুষ রয়েছেন তাদের তুলনায় আমি খুবই নগণ্য একজন মানুষ। তাই প্রথমে আমি আবারও এই পর্যায়ে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভুল ত্রুটির জন্য। রবীন্দ্র বিষয়ে কিছু বলার দৃষ্টান্ত আমি আসলে রাখি না, তবে আমার সাথে যে দুজন গুণী মানুষ রয়েছে তাদের কাছ থেকে আমি আসলে নানান বিষয় জানবো, শুনবো এই ঋষি মানবের সম্পর্কে। আর দর্শক, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো অনুরোধ থাকে, তো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।
সাগর ভাই, এবার আপনাকে দিয়ে শুরু করি। আপনি যদি আপনার এবারের রবীন্দ্র জয়ন্তী উপলব্ধি দর্শকদের সাথে এবং আমাদের সাথে ব্যক্ত করেন। শুভেচ্ছা সবাইকে, ধন্যবাদ গোপাল মজুমদার। আসলে রবীন্দ্রনাথ এমন একটি নাম, এমন একটি অধ্যায় যেটা আসলে আমাদের এই অঞ্চলের ঠিক না, ভারতীয় উপমহাদেশ বা বিশেষ করে বাঙালিদের মধ্যে প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি অবস্থায়, প্রতিটি মুহূর্তে মানুষের সাথে সে জড়িয়ে আছে। রবীন্দ্রনাথ বিদায়ের এত বছর পরও রবীন্দ্রনাথ এজন্যই সবসময় প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথের গল্প, কবিতা, উপন্যাস, গান কিংবা নাটক, এগুলো নিয়ে আমরা কথা বলতে পারি, কিংবা রবীন্দ্রনাথের জীবন, তার জীবনাচরণ, তার আমরা জানি যে তার প্রত্যেক সূত্রে তিনি জমিদার ছিলেন, এগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। কিন্তু তার গল্পের চরিত্র কিংবা উপন্যাসের চরিত্র নিয়ে কথা বলতে পারি। কিন্তু আমার মনে হয় তার থেকেও বেশি কথা বলা উচিত কিংবা আলোচনা করা উচিত ওই জায়গা থেকে, যে এত বছর পরে যেখানে বাংলা সাহিত্যের ইতিহাসে সার্থক উপন্যাস, ছোট গল্প যার হাতে হাতে করি, এবং বাংলা গান যেখানে, সেই এত বছর পরেও রবীন্দ্রনাথ কেন এত প্রাসঙ্গিক আমাদের জন্য রবীন্দ্রনাথ কেন এত দরকার, এটা বলা উচিত, এটা নিয়ে কথা বলা উচিত বলে আমি মনে করি। আর যে প্রসঙ্গ গোপাল মজুমদার বললেন যে এই বদ্ধ অবস্থায়, আসলে আমরা যদি করোনার কথা বলি, একটা বৈশ্বিক একটা মহামারী আমাদের এই সময়টা আমরা পার করতেছি, বৈশ্বিক মহামারীর কারণে ঘরবন্দি অবস্থায় সবাই আছি, সারা দেশেই লকডাউন, তার মধ্যেও অনেক কিছু হচ্ছে। কিন্তু এর বিপরীত জায়গা থেকে, অপর প্রান্ত থেকে এরকম প্রশ্ন কি আমরা করতে পারি না যে আমরা কি আসলেই মুক্ত কিনা, আমরা স্বাধীন কিনা? এ প্রশ্ন থেকে যায়, যদিও সে প্রশ্নের উত্তর খোঁজাটাও কষ্টকর, প্রশ্নটা করাও অনেক প্রশ্নের ব্যাপার, সেদিকে না যাই। তো এই বদ্ধ, আমরা সবসময় একটা বদ্ধ জায়গার মধ্যেই থাকি, বদ্ধ চিন্তার মধ্যেই থাকি, আমাদের সবকিছুই ডিসিশন অন্য কেউ নেয়, কেউ নেয়। এর মধ্যে থেকে আমরা যতটুকু পারি নিজেদের চিন্তা শক্তিকে করে বাঙালিয়ানা, সবকিছুর সাথেই রবীন্দ্রনাথ জড়িত। রবীন্দ্রনাথ, এভাবেও বলা যায় যে রবীন্দ্রনাথকে আমরা আসলে অস্বীকার করতে পারি না। সেই অস্বীকার করার যে জায়গাটা, সেই জায়গাটা রবীন্দ্রনাথ রাখেননি। প্রতিটি ক্ষেত্রে বলা হয়ে থাকে যে আধুনিক কবিতায় আধুনিক কবিতার ভাষা, তার গতি, প্রকৃতি, জীবনানন্দ দাশ যেখানে নিয়ে গেছেন, সেখানে রবীন্দ্রনাথের কবিতা মানে এই প্রাসঙ্গিক আলোচনা কিংবা তুলনামূলক কম্পারেটিভ লিটারেচারের জায়গা থেকে আলোচনা করলে, বা বলতে গেলে পাঠক হিসাবেও আমরা জীবনানন্দকে যেভাবে নেই, রবীন্দ্রনাথকে ওভাবে শিল্প আলোচনার জায়গা থেকে আমরা অনেক সময় নেই না কিংবা নিতে চাই না। কিন্তু রবীন্দ্রনাথের গান, আমি বলবো বিশেষ করে রবীন্দ্রনাথের ছোট গল্প, আমি মনে করি একজন পাঠক হিসাবে কিংবা একজন সাহিত্যকর্মী হিসাবে রবীন্দ্রনাথের ছোট গল্পকে, তারপরে এত ছোট গল্প লেখা হয়েছে বাংলা সাহিত্যে, পাঠকের জায়গা থেকে আমি যত গল্প পড়েছি, মনে হয় না যে রবীন্দ্রনাথের ছোট গল্পের জায়গা থেকে আমরা মানে খুব বেশি এগোতে পেরেছি। তো এই কথাটাই যেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ প্রতিটা ক্ষেত্রে তার সাহিত্য, তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমাদের সবসময় তার এই যে এত বছর পরেও কতটা গুরুত্বপূর্ণ হয়ে আছে, কতটা প্রাসঙ্গিক হয়ে আছে, যে কারণে হচ্ছে একজন জীবনানন্দ দাশ দাঁড়িয়ে আছেন, একজন কবি হিসাবে একজন বিনয় মজুমদার দাঁড়িয়ে আছেন, একজন আল মাহমুদ দাঁড়িয়ে আছেন, কিন্তু হচ্ছে আমরা তারপরও রবীন্দ্রনাথকে এভাবেই স্বীকার করতে বাধ্য হচ্ছি, তার কর্মকাণ্ডের কারণে, তার কর্মযজ্ঞের কারণে। তো অনেক ধন্যবাদ সানাউল্লাহ সাগর, আপনার বেশ ঋদ্ধ বক্তব্য, মন্তব্য ভালো লাগলো, দর্শকদের নিশ্চয়ই ভালো লাগবে। প্রিয় দর্শক, আমি আবারও বলে নিচ্ছি, আমাদের সাথে আমাদের আজকে লাইভ স্টুডিওতে যে দুজন জ্ঞানী গুণী মানুষ রয়েছেন, আপনারা নিশ্চয়ই তাদের
কাছে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আপনারা করবেন, কমেন্ট বক্সে আপনারা জানাবেন। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন সাগর ভাই? হ্যাঁ হ্যাঁ, জি। আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে আড্ডার মধ্যে আরেকটা কবিতা শুনে নিতে পারি দাদার। হ্যাঁ, আমি তো অতনুদার কাছে নিশ্চয়ই এখনই ফিরতে চাচ্ছি। রবীন্দ্রনাথের কবিতা এবং গানের সঙ্গে বাঙালি নরনারীর প্রেম এবং বেদনার যে সম্পর্ক, একজন বাচিক শিল্পী বা শিল্পী হিসেবে, রবীন্দ্র অনুরাগী হিসেবে আমি যদি আমার গুরুজির কাছে এই বিষয়ে কোনো ব্যাখ্যা জানতে চাই বা মন্তব্য বা অনুভূতি জানতে চাই বা তার মূল্যায়ন জানতে চাই। আমি 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 প্রশ্নটা ঠিকভাবে বুঝতে পারিনি, মানে রবীন্দ্র মানে কবিতায় প্রেম নাকি? রবীন্দ্র কবিতা এবং গানে আমাদের জীবনের নরনারীর যে প্রেম এবং বেদনার একটা চিত্র আছে, এই বিষয়গুলো মানে নিয়ে যদি আমি কোনো কথা শুনতে চাই। আমি প্রেম কোনটাকে বলবো, মানে আমি নিজেও এটার সাথে মানে রবীন্দ্রনাথের প্রেমের যে ধারণা, রবীন্দ্রনাথের আমার ব্যক্তিগত মতামত, আমি যে কটি কবিতা আবৃত্তি করতে পেরেছি, পড়েছি, বা যে কয়টি গান শোনা হয়েছে, মানব মনের এমন কোনো অনুভূতি কি আছে যেই অনুভূতিটা রবীন্দ্রনাথ ছুঁয়ে যাননি কখনো? মানে এমন একটি অনুভূতি কি তার গানে, কি তার কবিতায়, কি তার নাটকে, এবং মানে একজন নাট্যকর্মী হিসেবেও, মানে তার যে কয়টি নাটক পড়েছি, আমরা যারা সাম্যের কথা মুখে মুখে বলি, বলে বলে মুখে ফেনা তুলে ফেলি, নানান রকম প্ল্যাকার্ড দেই, স্রেফ নাটকে, প্রত্যেকটি নাটকে তার যে কটি নাটক ধরে 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 বলা যাবে, মানে রক্তকরবী, রথের রশি, মানে প্রত্যেকটি নাটকেই বিসর্জন, প্রত্যেকটি নাটকেই তো এই সাম্যের কথাই বলেছেন। মানে ফলে আমার নিজের ব্যক্তিগত অনুভূতি এটা কখনোই মনে হয়নি যে রবীন্দ্রনাথের মানে শুধু আলাদা করে কোনো একটি বিশেষ অনুভূতি নিয়ে কোনো একটি কবিতা লিখেছেন। আর এবার আসি প্রেমের বক্তব্যে। মানবীর ভেতরের প্রেম যেটা, তার অসংখ্য রকম রবীন্দ্রনাথ অসংখ্য ভাবে উপস্থাপন করেছেন তার অসংখ্য কবিতায়, অসংখ্য গানে, এবং এই প্রেম মানবীর ভেতরকার প্রেম, এই প্রেম স্রষ্টার প্রতি প্রেম, সকল প্রেমী। তো ফলে আমি এই এত তত্ত্ব আলোচনাতে আমি ঠিক নিজেও খুব স্বাচ্ছন্দ্য হব না, বরং এটা সাগর ভাই ভালো বলতে পারবেন। আমি নিজে ওই যে বললাম, আমি আবৃত্তির মানুষ, নিশ্চয়ই নাটকের আপনার মানুষ। যদি কথা বলতে যদি বলতে আপনি এরকম হয় কবিতার যে মধ্যে কখনো চলে যাবেন, আমি আবৃত্তি সেটাই চাই। আবৃত্তি 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 করার বিষয়টি আসে, সেটি হয়তো হতে পারে। তো আমি বরং আমার একটি প্রিয় কবিতা, আমি এই কবিতাটি আমি আপলোডও দিয়েছি ফেসবুকে, খুব খুব প্রিয় কবিতা, এই সময়ের জন্যেও খুব জরুরি কবিতা, মানে যে আমাদের এখন যে দুঃসময় চলছে, এই দুঃসময়ের জন্যেও এটি অত্যন্ত মনে হয় সময় উপযোগী। এবং বলা ভালো, আমার জীবনে প্রথম যখন আবৃত্তি শেখা হয়, শুরু হয়, তখন যে কটি কবিতা আবৃত্তির চর্চা করা হয়েছে, করতে 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 করতে, এবং যে কবিতাটি যতবার পড়ি ততবার তাকে নতুন মনে হয়, সেই কবিতাটি দুঃসময়। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা, এ নহে মুখর বনমর মর গুঞ্জিত, এ যে অজাগর গরজি সাগর ফুরিছে,
এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, হেন হিল্লোল কল কল্লোলে দুলিছে, কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে শ্রেণীর কথাশ্রয় শাখা, তবু বিহঙ্গ রে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সর্বরী, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে, বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহার গণিছে বিরলে। সবে দেখা দিল অকুল তিমির সন্তুরি, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা, ওরে বিহঙ্গ মোরে, এক্ষুনি অন্ধ বন্ধ করো না পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া, এমনি গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে ওঠে ধাইয়া, বহুদূর তীরে কারা সাগর ভাই, দাদার নেটওয়ার্ক আটকে গেছে মনে হয়। আচ্ছা, তাহলে মানে আমি ওই জায়গা থেকে শুরু করি যেখানে এই প্রেমের কথা হচ্ছিল। যে রবীন্দ্রনাথের সাহিত্যে প্রেম, সেটা মানবীয় কিনা, কিংবা হচ্ছে আধ্যাত্মিক, ঈশ্বরী বা হোক কিনা, হ্যাঁ, বা আধ্যাত্মিক প্রেমে হোক কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা বলা যায়। তবে ওইভাবে দেখতে গেলে রবীন্দ্রনাথ প্রেমকে কিভাবে দেখেছেন একজন শ্রেষ্ঠা, বা যিনি সাহিত্য করেন, যিনি সাহিত্যকর্ম সৃষ্টি করেন, তার চিন্তার জায়গাটা অনেক সময় পাঠকরা কিংবা সমালোচকরা ওই পর্যন্ত যাওয়া কিংবা হয়ে ওঠে না। তো যেটা হয় যে একজন পাঠক হিসাবে, একজন সাহিত্যকর্মী হিসাবে, কখনো বা একজন সাহিত্য সমালোচক হিসাবে একজন হচ্ছে আমরা এক একভাবে চিন্তা করতে পারি, এক একভাবে ব্যাখ্যা করার চেষ্টা করতে পারি। যেভাবে আমরা তার একটা কবিতা, যে সোনার তরী কবিতাটা, সোনার তরী কবিতাটাকে একজন এক একভাবে ব্যাখ্যা করেছেন, একজন এক একভাবে বলেছেন। তো সেভাবে আবার দেখা যায় রবীন্দ্রনাথের প্রেমের মধ্যে, মানে সাহিত্যের মধ্যে প্রেমকে কখনো কখনো আমরা এভাবে দেখেছি যে তার চরিত্র নির্মাণের ক্ষেত্রে তিনি না পেয়ে পাওয়ার যে একটা প্রাপ্তি, এটা তিনি অনেক ক্ষেত্রেই দেখার চেষ্টা করেছেন, যে আত্মার নিজের মধ্যে উপলব্ধি করা, মানে বাস্তবিক মানুষটা যত দূরেই থাকুক, তাকে নিজের মধ্যে ধারণ করে তারপর উপলব্ধি করা। সেটা তার যে একটা বহুল প্রচারিত বা বিখ্যাত গান আমরা দেখি, যে আমি তোমাকে পেয়েছি হৃদয়ের মাঝে, এই যে একটা গান, কিংবা হচ্ছে উপন্যাসের ক্ষেত্রে আপনি শেষের কবিতার কথা দেখতে পারেন, যে মানে অপ্রাপ্তিটাই যেন প্রাপ্তি হয়ে আছে তার ক্যারেক্টারের মধ্যে, তার সাহিত্যের মধ্যে। যে মানুষটা নাই, যে মানুষটাকে সে জয় করতে পারতেছে না বাস্তবিক পক্ষে, কিংবা কাছে থাকতে পারতেছে না, সেই মানুষটাকে যে তুমি আরো ছেড়ে দাও, ছেড়ে দিয়ে হচ্ছে তাকে তার মতো সে উড়ে যাক, আমি নিজের মধ্যে যে মানুষটাকে ধারণ করতেছি, সে মানুষটা হোক যে আসলে বাস্তবিক কোনো মানুষও নেই, হয়তো একটা চিন্তা, একটা নাম, অথবা কেউ না, অদৃশ্য কিছু, যাকে হচ্ছে আমি লালন করতেছি। এবং এই লালন করে প্রেমিক হিসাবে কিংবা প্রেমিকা হিসাবে তার প্রিয় মানুষকে, অদৃশ্য কিছুকে লালন করার যে তৃপ্তি, যে ঢেকুর, তাকে নিজের মধ্যে ধারণ করার যে একটা সাধনা, একটা ধ্যান, এটা হচ্ছে প্রেমকে বাস্তবিক জায়গা থেকে, মানবের ভিতরের জায়গা থেকে এক সময় আধ্যাত্মিক একটা জায়গায় মনে হচ্ছে যে পৌঁছে দিছে, যে কোথাও গভীরতর এই বাস্তবিক প্রেমের আড়ালে গভীরতর কোনো প্রেম, গভীরতর কোনো সাধনা, গভীরতরে তার প্রার্থিত মানুষের প্রতি কিংবা প্রার্থিত অদৃশ্যের প্রতি নত হওয়া, নিজেকে হচ্ছে ইয়া করে দেয়া, তার কাছে
বিলিয়ে দেয়া, তার প্রতি নত করে দেয়া। আমার এই রবীন্দ্র প্রেমের ক্ষেত্রে আমার এটাই মনে হয়েছে। অসাধারণ অসাধারণ বিশ্লেষণ গল্পকার সানাউল্লাহ সাগর ভাই, অসাধারণ বিশ্লেষণ। নিশ্চয়ই দর্শকরা খুবই মজা পাচ্ছে এবং দর্শকরা আনন্দ পাচ্ছে। আমি একটু সাগর ভাই আমার এই চার্জারটা লাগিয়ে নেই ল্যাপটপের। সাগর ভাই, আমি অতনুদার কাছে ফেরার আগে আমাদের দর্শকদের কিছু মন্তব্য পড়ে নিতে চাই। মন্তব্য ইলিয়াস ফারুকি, সবাইকে স্বাগতম। জি ফারুকি স্যার, আপনাকেও স্বাগতম আমাদের আলাপন ফেসবুক লাইভে। ইলিয়াস ফারুকি, সাগর ভাই ইলিয়াস ফারুকিকে চিনেন? হ্যাঁ, নামের সাথে পরিচিত অবশ্যই। হ্যাঁ, উনি একজন গল্পকার এবং খুব চমৎকার গল্প লেখেন। এ পর্যন্ত তার প্রায়, এবং কবিও, তার প্রায় 5 থেকে 6টা বই প্রকাশিত হয়েছে এবং কারুবাগ প্রকাশনী থেকে তার বই প্রকাশিত হয়েছে এবং সেই বইগুলো বইমেলায় কি বলে এটাকে সফল বলা যায়, সফল বলা যায়। তারপরে সাথী করঞ্জাই, নমস্কার দিদি, দিদি আছেন আমাদের সাথে। স্বপ্নীল ফটোগ্রাফি, মামা আছি। অসীম হালদার দাদা নমস্কার। শামসুল ইসলাম শিহাব, সাগর ভাই লাইভে আসার জন্য কৃতজ্ঞতা। অতনু করঞ্জয় দাদা, ভালোবাসা শিহাবের জন্য। হ্যাঁ। তানজির রবিন, শামসুল ইসলাম শিহাবের একটা অনুরোধ আছে, বাঁশি শুনতে চাই দাদার কাছে, বাঁশি। শান্তা মুনিয়া, মুনিয়া তুমি ভালো আছো? শান্তা মুনিয়া দাদার কাছে একটা অনুরোধ আছে, আমি কবিতাটা শুনতে চাচ্ছে। এবং নাইম আহসান দাদা, অতনুদার বন্ধু, বন্ধু অতনু, তুই আমাদের গর্ব, তুই ভোলার গর্ব। নিশ্চয়ই নিশ্চয়ই দাদা, তো নিশ্চয়ই ভোলার গর্ব, আমাদের গর্ব। অনেকেই আছেন, অনেকেই অনেকভাবে মন্তব্য করছেন। বন্ধু জারমিন জামান, সে প্রতিদিন আমি লাইভে আসলেই সে লাইভে আসে, তার মন খারাপ নানান কারণে, অসুস্থতা, করোনা তাকে নানান ভাবে মানসিকভাবে আক্রান্ত করছে। বেশ চমৎকার একটা বড় ধরনের কমেন্টস একটু পড়ে নিচ্ছি। হৃদয় মজুমদার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে ন্যূনতম অনুষ্ঠানের আয়োজন, বন্ধ রাস্তা পথঘাট, নেই জনসংযোগের অনুমতি, যে রবীন্দ্র জয়ন্তী ভক্তদের দূর দূরান্ত থেকে এক ছাদের তলায় নিয়ে আসতো, যে 25শে বৈশাখ জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে উপচে পড়া ভিড়ের সাক্ষী থাকতো, আজ তা ম্লান। আজ এই সময় আলাপনের এমন আয়োজন সত্যিই দারুণ। ধন্যবাদ সাগর ভাই। আমার আমার দাদা ভাই হৃদয় মজুমদার বেশ ভালোই মন্তব্য করেছে। শান্তা মুনিয়া, সে সাগর ভাইয়ের কাছে, সাগর ভাইয়ের বিশ্লেষণ ভালো লেগেছে, বেশ ভালো। দর্শকদের এরকম সারা আমাদেরকে নিশ্চয়ই প্রাণিত করে নানান ভাবে। তো অতনুদার কাছে ফিরে যাচ্ছি। অতনুদা, কবিতার মানুষ, কবিতা শুনবো। দুটা কবিতার অনুরোধ রয়েছে, আপনি কোনটা পাঠ করবেন? নেট ঠিক হয়েছে? মানে আমি নেট নিয়ে খুব দুর্যোগে আছি আর কি। নেট ঠিক হয়েছে, ঠিক হয়েছে, নেট ঠিক হয়েছে। কারণ আমাদের মানে আমি এর আগের কবিতা আবৃত্তির সময় কারেন্ট চলে গেছে এবং ওই যা হয় আর কি, এখানে বিদ্যুৎ তো আর কারোর কথা শুনবে না, না না, তাদের শুনবে না। মতই চলবে। ভোলা যদিও আমরা জানি বিদ্যুৎ উৎপাদনের কারখানা, কিন্তু ওই মানে একটা উৎপাদনের কারখানা, কিন্তু বিতরণের ক্ষেত্রে তো আর একই রকম বিষয় নেই। হ্যাঁ হ্যাঁ, মানে ওই আমাদের গ্রাম্য একটা প্রবাদ মনে হয় এরকম, ওই ভোলার অঞ্চলে একটা প্রবাদ থাকে, অতি সোয়ালের ভাঙ্গা বেড়া। তার মানে যে হচ্ছে মিস্ত্রি, তার ঘরের বেড়া নাকি সবসময় ভাঙ্গা থাকে। তো ভোলা উৎপাদনের কারখানা, যেখানে বিদ্যুৎ থাকে না। ফলে আমি ওই শেষের তোমার কথাটুকু শুনতেও পাইনি। আপনি শুরু করেন অতনুদা। আবৃত্তির দুটো অনুরোধ এইখানে দেখলাম, একটা হচ্ছে বাঁশি আর একটা হচ্ছে আমি। শিহাবের জন্য বলি, শিহাব আমি বাঁশি কবিতাটা একটু পরে পড়তে হবে, মানে আমি আবৃত্তি হয়তো হবে না, পাঠ হবে, কারণ আমি এই কবিতাটি কখনো আবৃত্তি করিনি। যাকে, যেহেতু চলেই এসছি, আমি তোমার জন্য পড়ার চেষ্টা করি। পুরোটা এবারও পড়তে পারবো না,
কারণ ওই যে বললাম যে যা আমার তোলা নেই, আর যদি চলতে চলতে হয়ে যায় পুরোটা হয়ে যেতে পারে। ঠিক আছে। কিনুগোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়াতে দেওয়া একতলা ঘর, পথের ধারে লোনাধারা দেয়ালেতে মাসে মাসে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাঁতা পড়া দাগ। মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পটে আঁকা। আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জীব, এক ভাড়াতে, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে শুধু এই, নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি, খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে। শিয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি, আলো জ্বালাবার দায় বাঁচে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি, 10:30 বেজে যায়। তারপরে ঘরে সেই নিরালা নিঝুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম। তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক, লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এসেছি পালিয়ে। মেয়েটা তো রক্ষে পেল, আমি ততই বছর। হরেতে এলো না তো সে, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘন ঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খোসাও আঁটি, কাঁঠালের ভুতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাই পাশ, আরো কত কি যে। ছাতার অবস্থা খানা জরিমানা দেওয়া মাইনের মতো, মেয়ের বহু ছিদ্রতা। আপিসের সাজ, গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে। বাদলের কালো ছায়া স্যাঁতস্যাঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতো মূর্ছায় অসাড়। দিন রাত মনে হয় কোন আদমরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি। গলির মোড়েই থাকে কান্তবাবু, যত্নে পাঠ করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্নেট বাজানো তার শখ। মাঝে মাঝে সুর জেগে ওঠে এ গলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে, ভোর বেলা অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায়। হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে দুর্বিষহ মাতালের প্রলাপের মতো। হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নাই। বাঁশির করুণ ডাকবে, ছেঁড়া ছাতারাজ ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য, অনন্ত গধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী, তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। ধন্যবাদ। অনেক ধন্যবাদ দাদা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। বেশ চমৎকার আবৃত্তি ছিল। না, এটি একদমই প্রস্তুতিবিহীন। যিনি অনুরোধ এটা করেছেন নিশ্চয়ই তার মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। তো আমরা সাগর ভাইয়ের কাছে ফিরতে চাই। সাগর ভাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সাগর ভাইকে দেখতে পাচ্ছি না। নেটে প্রবলেম করে সব জায়গায়। সাগর ভাই রবীন্দ্রনাথের নানান বিষয়ে বেশ ভালো বিশ্লেষণ করছিলেন। তো আমরা যদি আবারও আপনার সেই বিশ্লেষণের সূত্র ধরে ফিরি,
রবীন্দ্রনাথের একটা বই মনে হয় আমার কখনো পড়া হয়েছিল, মানুষের ধর্ম, আমি যদি ভুল না বলে থাকি। আমি জানি না সাগর ভাই এই বইটা পড়া হয়েছিল কিনা। সাগর ভাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। তো আমি যদি রবীন্দ্রনাথের ধর্মকে ধরেই আমি তার কি বলে রবীন্দ্রনাথের জীবন দেবতা বিষয়ে কিছু জানতে চাই এবং তার ধর্ম বিশ্লেষণ, রবীন্দ্রনাথের ধর্ম বিশ্লেষণ আজকের এই বর্তমান প্রেক্ষাপটে যদি সেটা শুনতে চাই, আপনি কি বলবেন? আসলে একবারে প্রথমেই বলতে হয় যে কথাটা কে কিভাবে নেবে সেটা মুখ্য বিষয় না, কিন্তু চিন্তাটা এরকমের যে শিল্পীর আসলে ঠিক কোনো ধর্ম থাকে কিনা সেটা একটা প্রশ্ন। যে শিল্পীর শিল্প ছাড়া কোনো চিন্তা, কোনো ধর্ম আদৌ থাকে কিনা কিংবা থাকা সম্ভব কিনা। তার কারণ একজন শিল্পী সে নিজেই একজন কারিগর, সে নিজে একজন কারিগর, তার চিন্তা করেন, সে তার চিন্তার ওই চিন্তার প্রতি, তার শিল্পের প্রতি সে তার সমস্ত নিবেদন থাকে এবং ওই তার যে চিন্তা, ওই চিন্তার জগতে তিনি বিচারণ করে এক একটা চরিত্র নির্মাণ করেন এবং চরিত্রের মধ্যে আমরা আবিষ্কার করতে পারি চাই না পারি তার চিন্তাগুলো, তার ধর্ম চিন্তা হোক, সমাজ চিন্তা হোক, যে কোনো চিন্তাই হোক, একজন শিল্পী যেরকম চিন্তা করেন সেরকম ওইটাই হচ্ছে তার চরিত্রের মধ্যে দিয়ে প্রকাশ ঘটে। এক্ষেত্রে ব্যতিক্রম বলা যায় যে আমরা যদি ওটা না বলাই ভালো, যে চাহিদা মাফিক যারা লেখে কিংবা বাজারে লেখে যারা, যে হচ্ছে পাঠক চাহিদার উপর ভিত্তি করে, সেটা অবশ্য না বলাই ভালো। কিন্তু একজন শিল্পী তার আসলে ওইভাবে ধর্মচিন্তাটা ওই একজন পাঠক হিসাবে আবিষ্কার করা অনেক দুরূহ ব্যাপার। বরং আমি মনে করি পাঠক হিসাবে কিংবা সাহিত্যকর্মী হিসাবে সমালোচক হয়তো নগণ্যই কিংবা না, যে শিল্পীর ধর্ম তার শিল্পকর্মই, তার মধ্য থেকে তাকে খুঁজে নেয়া, তার চরিত্রের মধ্যে থেকে তার যে চরিত্রগুলো কিংবা ইয়াগুলো, সেক্ষেত্রে আমরা স্মরণ করতে পারি তার গোরা উপন্যাসের কথা, সেখানে সে কিভাবে ধর্মকে দেখিয়েছেন বা সে মেসেজটা আসলে কি আসছে, কিংবা হচ্ছে তার একটা ছোট গল্প আছে, আপনাদের পড়া আছে, অবশ্যই পড়া থাকতে পারে, মুসলমানের গল্প, যেটা মনে আসতেছে আর কি সামনে। তো এরকমের আরো বিভিন্ন হচ্ছে গল্প কিংবা চরিত্রের মধ্যে, কিংবা তার ধর্ম বিশ্লেষণের সবচেয়ে যেটা হচ্ছে গীতাঞ্জলির কথা যদি আমরা ধরি, তো গীতাঞ্জলিতে যে একটা আধ্যাত্মিক এবং হচ্ছে অদৃশ্যের প্রতি বা কোথাও যে নিজেকে বিলিয়ে দেয়া কিংবা নত হওয়ার যে চিন্তাটা, সে চিন্তাটা এক একজন এক একভাবে দেখতে পারে, কিন্তু এই যে প্রশ্নটা থেকে যায় যে এটা হচ্ছে তার শিল্পের প্রতি নিবেদন না অদৃশ্য কোনো চেষ্টার প্রতি বা কিসের প্রতি নিবেদন, কিন্তু নিবেদনটা আমরা আসলে দেখতে পাই যে হচ্ছে নিবেদনটা যে তার আছে। আর জীবনের ক্ষেত্রে তার যে অন্যান্য গল্প কিংবা উপন্যাস বা কবিতায় ধর্মটাকে মুখ্য করে আসলে জীবন কিনা, সে প্রশ্ন তো আমরা রাখতেই পারি, কিন্তু সেই প্রশ্নের সমাধান আমরা এক একজন এক একভাবে করতে পারি, নিশ্চয়ই কোনো ডিসিশন দিতে পারি না আমরা। হ্যালো হ্যাঁ সাগর ভাই, তো আমরা সাগর ভাই বেশ চমৎকার ব্যাখ্যা ধর্ম বিষয়ে। না আমি আনিসুজ্জামান সম্পাদিত রবীন্দ্রনাথ নামে একটা বই আমি পড়েছিলাম, ওখানে অনেকগুলো প্রবন্ধের সমাহার এবং ওটাকে বলা হয়ে থাকে বেশ একটা ঋদ্ধ গ্রন্থ এবং জনপ্রিয় একটা বই রবীন্দ্রনাথের। তো সেখানে রবীন্দ্রনাথ তার ধর্ম বিষয়ে বলেছিলেন যে একটা মানুষের দুটো ধর্ম, একটা ধর্ম তার বাহ্যিক জগতে বা বাহ্যিক ধর্ম, একটা তার অন্তর ধর্ম। তো রবীন্দ্রনাথ জীবন দেবতা বলতে যে পরম স্রষ্টাকে বোঝাতেন, আসলে জীবন দেবতা নিয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। তো সেখানে রবীন্দ্রনাথ এরকম বলেছিলেন যে একটা মানুষ অন্তরে যে ধর্মকে ধারণ করে, যে চিন্তাকে ধারণ করে, সেটা তার অন্তর ধর্ম। তো কোনো মানুষ যদি দেখা গেছে মূর্তি পূজা করে বা সে হিন্দু ধর্ম বা মুসলমান মানুষের নামাজ পড়ে, যদি সে অন্তরে সে স্বয়ং স্রষ্টার আদেশ উপদেশকে ধারণ না করে, আসলে সেটা তার অন্তর ধর্ম না। তো স্রষ্টা তার অন্তর ধর্মের বিচার করে। এটা মানুষ ধর্মে রবীন্দ্রনাথের যে মানুষের ধর্ম এই বই থেকে কিন্তু আমি বলছি, আমার অত মানে হুবহু বলছি না, আমি জাস্ট বিশ্লেষণটা বলছি।
তো না, মানুষের একটা কি গোপাল, এটা আমি একটু তোমার সাথে সংযুক্ত হই। মানে রবীন্দ্রনাথ নিজে কিন্তু মানে ব্রাহ্ম সমাজের আহ, অনুসারী ছিলেন, এবং তার কবি পূজা পর্বের গানগুলো যদি একটু নেড়ে চেড়ে দেখা যায় তাহলে এটি খুব ভালো দেখা যাবে। তিনি ওই আহ, হিন্দু ধর্মের যে পৌত্তলিকতা সেগুলোকেও তিনি সেভাবে গ্রহণ করেননি, আবার বর্জন করেছেন পুরোপুরি তাও বলা যাবে না। কিন্তু তিনি যে কাজটি করেননি, তিনি সব ধর্মকে একত্রিত করার কোনো পরিকল্পনা তিনি নেননি। তার কাছে কিন্তু ধর্ম ছিল প্রত্যেকে তার নিজের নিজের ধর্ম পালন করবে, এবং সেই ধর্মের ভেতরে যে মূলত প্রত্যেক ধর্মের যে অন্তর্নিহিত বক্তব্যটি, যে মানব ধর্ম, মানুষের জন্য ধর্ম, আহ, এইটি তিনি অনুধাবন করতেন। এবং এইটি আহ, তোমরা যদি কেউ আহ, এখন বা কখনো শান্তিনিকেতনে যাও, শান্তিনিকেতনে তুমি এটি আহ, মানে খুঁজে পাবে, এটি জোড়াসাঁকোতে খুঁজে পাবে। আহ, আমি জানি না রবীন্দ্র মানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশে যেটি হচ্ছে বা মানে সেরকম কোনো, কিন্তু এই দুটি জায়গায় আমি আমার দেখা মানে শান্তিনিকেতন আমি দেখেছি। এবং শান্তিনিকেতন পড়ুয়া যে কোনো শিক্ষার্থীদের সাথে কথা বললেও দেখা যাবে তার ওই ধর্মবোধটা জীবনবোধের মধ্যে দিয়েই তৈরি হয়ে যায়। মানে ওটা জীবনবোধ, কিন্তু ওইখানে ওই ওই রকমটা নয় যে মানুষটা গৌণ, ধর্মটা মুখ্য, বরং সেখানে মানুষটা মুখ্য, এবং মানুষের জন্য ধর্ম, মানুষটাই ধর্ম। মানে মানুষ ধর্ম পালন করে, মানুষের মতো করেই মানুষ ধর্ম পালন করবে, কিন্তু সে তার তার ধর্মে স্বাধীন, ধর্মচারণে স্বাধীন। এটি আমার ব্যক্তিগতভাবে মনে তো হয়েছে। দাদা, অতনুদা, যদি এই সকল কথা ধরেই আমরা এখন বলি, আমার মনে হয় এই মুহূর্তে রবীন্দ্রনাথের সোনার তরী কবিতাটা বেশ প্রাসঙ্গিক হয়ে গেল দাদার কথার মধ্য দিয়ে। আমরা যদি সোনার তরী কবিতাটা একটু শুনতে পারি কিনা আমি জানি না। সোনার তরী হ্যাঁ, নাকি আমার তোমার কথার মধ্যে প্রাসঙ্গিক, আমার কাছে অন্য একটা কবিতা মনে হয়েছিল যেটি অনুরোধও ছিল। সেটি হচ্ছে রবীন্দ্রনাথের, মানে আমি সোনার আমি তরী যদি তুমি আমি বলো আমি আমি সোনার তরী এখন পড়তে পারি। হ্যাঁ, হ্যাঁ, আমি সেটাও কবিতাটা প্রাসঙ্গিক, মনে মানে সেটাও আমি প্রাসঙ্গিক। হ্যাঁ, কবিতাটা এখনকার হ্যাঁ, এখনকার জন্য একেবারে বড্ড বেশি প্রাসঙ্গিক আমার কাছে হ্যাঁ, তাই মনে হয়। তো এবং সেটা তাও আজকের জন্য আরো বেশি প্রাসঙ্গিক, রবীন্দ্র জয়ন্তী। তোমার আপত্তি না থাকলে আমি না, 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 কোনো আপত্তি নেই, আমরা তো নানান বিষয়টা চেষ্টা করি। শুনবো। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠলো আলো পূবে পশ্চিম। চেয়ে বললুম সুন্দর, সুন্দর তো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই কে কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্ব শিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে। না, 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 না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখনো ফুটে উঠে হলো হাঁ, মায়ার মন্ত্রে, রেখায়, রঙে, সুখে, দুঃখে। একে বলো না তত্ত্ব? আমার মন হয়েছে পুলকিত, বিশ্ব আমির রচনার আসরে, হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা, নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুঁড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে। মর্তলোকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার ফান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, চলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রীর আঙুলে নাচবে, বাজবে না সুর। সেদিন
কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে ব্যক্তিত্ব হারা অস্তিত্বের অনিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতাকে আবার বসবেন সাধনা করতে, যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও, কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। ধন্যবাদ। অনেক চমৎকার এবং অসাধারণ একটি কবিতা, সময়োপযোগী কবিতা। কবিতা এত সুন্দর করে পাঠ করার জন্য আমার গুরুজিকে ধন্যবাদ জানাই। সাগর ভাই, আমি যদি আপনার কাছে আবার ফিরি, তো নানান কথা বলবো আজকে, তো হঠাৎ করে আমার মনে পড়লো রবীন্দ্রনাথের সঙ্গে তার বৌদি কাদম্বরী দেবী, এই যে একটা বিষয়। অনেকে বলে থাকেন যে রবীন্দ্রনাথের জীবনে কাদম্বরী দেবীর প্রভাব যদি না থাকতো, রবীন্দ্রনাথ আসলে এত বড় রবীন্দ্রনাথ বা এই রবীন্দ্রনাথ হতো না। আপনি এই বিষয়ে কি কিছু বলবেন দর্শককে? আচ্ছা, এর আগে একটু বলে নেই যে ধর্ম নিয়ে কথা হচ্ছিল, যে তো অতনুদা বা আপনি যেটা বলছিলেন, তো আমি এর আগে যেটা বলছিলাম যে রবীন্দ্রনাথের ধর্মের যে জায়গাটা হচ্ছে যে নিজের ভিতর ডুবে হচ্ছে নিজেকে খোঁজা, যেটা হচ্ছে তার প্রেমের প্রেম নিয়ে যেটা বলছিলাম, যে হচ্ছে বাস্তবিক অর্থেই প্রেমিকাকে বা প্রেমিককে বিদায় দিয়ে সে নিজ কাছেও নেই, কিন্তু চিন্তার মধ্যে, অন্তরের মধ্যে তাকে ধারণ করা, তাকে লালন করা, তাকে নিয়ে সাধনা করা। এই যে প্রেমের ক্ষেত্রে যে রকমের আসলে ধর্মের ক্ষেত্রে তার যে ধর্মবোধের ক্ষেত্রে আমার এটাই মনে হয়েছে যে আসলে সেটার আমরা পাই বারবার তার গীতাঞ্জলির কবিতাগুলো যদি আমরা দেখি, খুব এটাই বলি আর কি। তো সেখানে কিন্তু আমরা এটা পাই। আর কদম্বরী এটা আসলে যেটা হয় যে আমাদের কবি মাত্র কিংবা শিল্প মাত্র বা গুরুত্বপূর্ণ ব্যক্তি মাত্রই নয়, প্রত্যেকের জীবনেই হচ্ছে কোথাও না কোথাও উত্থান পতন, হোঁচট খাওয়া, হতাশা হওয়া, আবার সেখান থেকে আবার ওঠা, এরকম খুঁজলে দেখা যাবে আমাদের প্রত্যেকের জীবনে কেউ না কেউ এরকম এসে আছে। তো সে আর একজন শিল্পীর ক্ষেত্রে এরকমের মানুষ, ভরসার মানুষ, ভালোবাসার মানুষ, নিবেদনের মানুষ থাকাটা মানে অনেক ক্ষেত্রেই অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। নিশ্চয়ই সেটা প্ল্যান করে হয়ে ওঠে না, ওর বাস্তবিক কারণেই, প্রেক্ষাপটের কারণেই এটা হয়ে ওঠে। এবং রবীন্দ্রনাথের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা আমরা হচ্ছে পাঠক হিসাবে, তার পরবর্তী ইয়া হিসাবে যেটা বলবো সেটা আমাদের প্রাপ্তিরই। নিশ্চয়ই হতো কিনা কিংবা অন্য কি রকমের হতো সেটা তো বলা দুষ্কর, সেটা চিন্তা করাটাও আমাদের জন্য সম্ভব না, যে একজন কাদম্বরী দেবী যদি না থাকতেন তাহলে কি হতো, কিংবা তার কাছ তার যে এই প্রাপ্তিটা আমরা যেটা পাচ্ছি সেটা আদৌ পেতাম কিনা, এটা আসলে দুষ্কর। কিন্তু একজন কাদম্বরী দেবী থাকার কারণে আমরা তার কাছ থেকে যে কবিতা, তার যে ধ্যান, তার যে সাধনা, যে প্রাপ্তিটা আমাদের পাঠকদের ক্ষেত্রে হয়েছে, যেটা আমরা পেয়েছি, সেটা নিশ্চয়ই আমাদের জন্য অনেক বড় প্রাপ্তির। সে কারণে হচ্ছে রবীন্দ্রনাথের প্রেমের কিংবা ভালোবাসার সাথে সাথে আমরা কাদম্বরী দেবীকেও নিশ্চয়ই সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে স্মরণ করতে পারি অবশ্যই। সেক্ষেত্রে সে তার বৌদি কিনা, কে কিনা, সেটা গুরুত্বপূর্ণ আমার কাছে নয়। তার থেকে গুরুত্বপূর্ণ যে কাদম্বরী দেবীর কাছে তার রবীন্দ্রনাথের নিবেদনটা, রবীন্দ্রনাথের প্রেমটা, ভালোবাসাটা, এবং সেই জায়গা থেকে একটা শক্তি অর্জন করে, সেই শক্তিটাকে এবং একটা বল, ভালোবাসা অর্জন করে সেটার মাধ্যমে সাহিত্যটা আরো সমৃদ্ধ হওয়া, সমৃদ্ধ করার যে সুযোগ তৈরি হয়েছে, সেটাকে নিশ্চয়ই আমরা করতে পারি, স্মরণ করতে পারি, বলতে পারি। নিশ্চয়ই, তা তো নিশ্চয়ই। একজন গল্পকার হিসেবে রবীন্দ্রনাথের কোনো একটা গল্প বিষয়ে কি আপনি দর্শকদের বিশ্লেষণ দিবেন? গল্প, হ্যাঁ, না, আমি হচ্ছে একটু আগে যেটা বলছিলাম যে রবীন্দ্রনাথের সাহিত্য ধরে কিংবা হচ্ছে কবিতা ধরে বিশ্লেষণের থেকে আমাদের এত বছর পরে এটা জরুরি রবীন্দ্রনাথ কেন প্রাসঙ্গিক, সেটা নিয়ে
আমাদের মানুষকে যেরকম সেটা নিয়ে আমার প্রশ্ন আছে, আমি প্রশ্ন করবো আশা করি। আমি আপনার প্রশ্নের জায়গায় যাচ্ছি। আপনি যেহেতু শুরু করছেন তাহলে করেই ফেলেন, অসুবিধা নেই। হ্যাঁ, মানে সেই আপনার প্রশ্নের জায়গায় আমি যাচ্ছি এটা বলে যে কি জন্য যে নির্দিষ্ট একটা গল্প ধরে নয়, আপনি শেষের কবিতাকে ধরেন, দেখেন সেখানে হচ্ছে লাবণ্য কিংবা হচ্ছে অমিতের যে প্রেম এবং কিংবা হচ্ছে আপনি আমাদের সবচেয়ে পঠিত এবং পরিচিত একটি গল্পের কথা ধরেন, হৈমন্তীর কথা ধরেন, সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যেটা বলা যায় রবীন্দ্রনাথের ছোট গল্পের কথা আমি শুরুর দিকে বলেছি যে আমি মনে করি একজন পাঠক হিসাবে এবং যদি একজন সাহিত্যকর্মী হিসাবে যে রবীন্দ্রনাথের ছোট গল্প এবং রবীন্দ্রনাথের ছোট গল্পের যে সংজ্ঞা তিনি দিয়ে গেছেন, সেই জায়গা থেকে আমাদের ছোট গল্পের হয়তো ভাষায় কিংবা প্লটে উত্তরণ ঘটেছে, কিংবা ওইভাবে আঙ্গিকগত ভাবে কিংবা ভাবে ছোট গল্পে খুব উন্নতি ঘটছে, এটা হচ্ছে পাঠক হিসাবে কিংবা উন্নতি বলবো মানে ব্যতিক্রম কিছু ঘটেছে সেটা আমি মনে করি না কিংবা দেখিও না। তো সেক্ষেত্রে তার যে চরিত্র নির্মাণের যে ব্যাপারটা, এক একটা ছোট গল্পের যে চরিত্র নির্মাণ এবং শেষে এসে যে তিনি যে সংজ্ঞাটা দিয়েছেন যে ছোট গল্প এরকম হয় বা এরকম হওয়াটা জরুরি, সেটাতে কিন্তু তার গল্পে তিনি দেখিয়েছেন। এবং হৈমন্তী গল্পে গিয়ে আমরা যে ক্যারেক্টার গুলো দেখি, হৈমন্তী, হ্যাঁ হইল না শেষ, হ্যাঁ আমাদের মানে মোট কথা হচ্ছে তার গল্পটা হচ্ছে কিংবা এক রাত্রি পোস্টমাস্টার দেখেন, সেখানে রতনের ক্যারেক্টার দেখেন, যাই দেখেন, এগুলো কিন্তু আমাদের হচ্ছে তিনি লেখাটা শেষ করেছেন, আমরা পড়া শেষ করি, কিন্তু এই ক্যারেক্টারটা এবং ক্যারেক্টারের চিন্তাটা কিন্তু আমাদের মাথায় দীর্ঘদিন ধরে ঘোরে। এবং এই যে মাথায় থাকাটা, মাথায় রাখাটা, এবং আমরা কিন্তু বাধ্য হয়ে রাখতেছি প্রতিদিন, প্রতি মুহূর্তে আমাদের সাথে কত ঘটনা ঘটছে, কত ঘটনার সম্মুখীন আমরা হচ্ছি, কিন্তু কোনো কিছু কিন্তু আমরা জোর করে চাইলেও মাথায় রাখতে পারি না। কিন্তু একটা ক্যারেক্টার, একটা গল্প, একটা উপন্যাস, একটা লিটারেচার পড়ার পরে যে ক্যারেক্টারটা আপনার মাথায় আপনি আপনি থাকবে এবং সে আপনার মাথায় খেলবে, আপনি তাকে নিয়ে চিন্তা করবেন, তখন বুঝতে হবে যে ওই লিটারেচারের ওই সাহিত্যের যিনি চেষ্টা, তার পাওয়ারটা কত, যে হচ্ছে তাকে আপনি ক্যারেক্টারকে রাখতে, লালন করতে আপনি বাধ্য হচ্ছেন এবং সে ক্যারেক্টারটা আপনাকে খেলতেছে। তো রবীন্দ্রনাথের ছোট গল্পের পাওয়ারটা এবং তার গুরুত্বটা এভাবে আমি অনুধাবন করি যে তার এক একটা যদিও তার যে প্রথম দিকের গল্প, এবং আমি বলবো তার অন্যান্য বিশেষ করে কবিতার থেকে যদি দেখা হয় যে তিনি যখন 14, 15, 16 বছর বয়সে তার কবিতার বই বেরিয়ে গেছে, যেটা মানে আমাদের এখানে এখন এই এত মানে আধুনিক সময় এসেও খুব কঠিন মনে হয়, কিন্তু গল্পের ক্ষেত্রে তার গল্পগুলো অধিকাংশ গল্পই কিন্তু মনে হয় যে খুবই মেসিউট হাতের গল্প এবং একটা মেসিউট চিন্তার গল্প, পরিপূর্ণ চিন্তার গল্প। যেরকম শেষের কবিতা পড়লে যেরকম মনে হয় যে পরিপূর্ণ চিন্তার একটা যেমন আপনি শেষের কবিতায় যে চিন্তাটা পাবেন গোরা কিংবা চোখের বালি কিংবা নষ্টনীলের, ওর থেকে নিশ্চয়ই মেসিউট একটা চিন্তা পাবেন শেষের কবিতায়। কিন্তু তার গল্পগুলো অধিকাংশ গল্পই হচ্ছে যে ভিখারিনী গল্প দিয়ে তিনি শুরু করেছিলেন, বলা হয় যে 1877 কিংবা এই সালের দিকে তার প্রথম যে গল্প, তার 16 বছর বয়সের দিকে বা 17-18 বছর বয়সের দিকে তিনি ওইটা লিখছেন। কিন্তু তারপরে এসে তিনি যে গল্পগুলো লিখছেন সে গল্পগুলো অধিকাংশ গল্পই তার মেসিউট বয়সে লেখা, এবং তার চিন্তাগুলো এত গভীর যে চিন্তার গভীরতা হচ্ছে ওই আমি যখন তুলনা দিতে যাচ্ছিলাম যে বর্তমান সময় গল্পের কাছে, সেখানে তিনি হচ্ছে কম্পারেটিভ লিটারেচারের জায়গা থেকে তাকে আপনি গুরুত্বপূর্ণ জায়গায় এবং তাকে এই গল্পের উপরে রাখতে আপনি বাধ্য হবেন যদি পাঠক হিসেবে, সমালোচক হিসেবে। আপনি বলেছেন রবীন্দ্রনাথ আমাদের এখন মানে কিভাবে প্রাসঙ্গিক, কেন প্রাসঙ্গিক এই বিষয় নিয়ে, কিন্তু আমি দেখি অনেক অনেক মানে সমাজে বাংলাদেশের কথা যদি বলি, অনেক আলোচিত লোক রবীন্দ্রনাথকে বলে থাকেন রবীন্দ্রনাথ সাম্প্রদায়িক। অনেকে হচ্ছে লাখো লাখো জনতার সামনে বলে থাকেন যে রবীন্দ্রনাথ বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। তারপরে রবীন্দ্রনাথ সাম্প্রদায়িক, রবীন্দ্রনাথ চাননি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হোক, নানান গল্প কিন্তু অনেক অনেক পরিচিত মুখ বলে থাকেন। এই বিষয়ে যদি মানে 1 মিনিটে আপনি কিছু বলেন। হ্যাঁ, আসলে হয় কি যে আমরা অনেক সময় শিল্পীর শিল্পকর্ম থেকে তার জীবনযাপন কিংবা আচরণকে অনেক সময় গুরুত্ব দিই।
যে কারণে হচ্ছে আমরা মনে করি যে আমরা এর থেকেও বড় সমস্যা হচ্ছে আমরা কে কি করবে সেটা আমরা মনে করি সেটা ডিসিশন দেওয়ার রাইট আমার আছে, মানে এবং আমরা ডিসিশন দিয়ে দেই এবং আমরা মনে করি যে আমি যে ডিসিশন দিচ্ছি, যে গন্ডি দিচ্ছি, সেই গন্ডিতে একজন শিল্পী চলতে বাধ্য। মোটেই না, একজন শিল্পী তার মতো করে চলবে, তার মতো করে সৃষ্টিকর্ম সৃষ্টি করবে এবং তার থেকে আমি কি নিব সেটা হচ্ছে আমার ব্যাপার, সেটা হচ্ছে দেশ কি নেবে সেটা দেশের ব্যাপার। কিন্তু শিল্পী কি করছে কি করবে না সেটা কেন করছে সেটা হচ্ছে নিশ্চয়ই আমার কাছে গুরুত্বপূর্ণ না, বরং হচ্ছে তার শিল্পকর্ম যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে সেটাকে আমি এগ্রি করব। আর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে যেটা বলা হয় যে বিরোধিতা করা হয়েছে, কিছুদিন আগে একটা প্রবন্ধ প্রকাশিত হয়েছে, সেখানে খুবই স্পষ্টভাবে দেখা হয়েছে যে আসলে এটা আমরাও শুনে আসছি অনেক বছর ধরে, ছোট সময় থেকে, যে ঢাকা ইউনিভার্সিটি সৃষ্টির তিনি বিরোধিতা করেছেন, কিন্তু আসলে করেননি এরকম একটা রেফারেন্সের প্রবন্ধ বেরিয়েছে, কে লিখছে এই মুহূর্তে আমার মনে আসতেছে না, কিন্তু এরকম বেরিয়েছে। আর হচ্ছে যেটা জাতীয় সঙ্গীতের কথা যেটা বলা হয়, এখন হচ্ছে এটা বড় একটা বিতর্কের ব্যাপার। এটা আমি আপনি বলে কিংবা হচ্ছে আমরা ডিসিশন দিতে পারি না, কোনো কিছু নিয়ে আমরা কথা বলতে পারি কিন্তু ডিসিশন দিতে পারি না, ঠিক আছে? মানে এটাই মনে হয়। আর বিতর্ক করলে করা যায়, অনেক রকমের বিতর্ক হবে। সাম্প্রদায়িকের জায়গা থেকে হচ্ছে আমি এক ধরনের ধর্মচিন্তা করতে পারি কিংবা ধর্মচিন্তা না করতে পারি, হ্যাঁ, আমাকে একজন পড়বেন কিংবা করবেন, সেটা তার ব্যাপার যে তিনি আমার কোনটুকু গ্রহণ করবেন কিংবা কোনটুকু করবেন না। আমি আমি এটা যেরকমের মনে করি, তো রবীন্দ্রনাথের ধর্মচিন্তা সে সাম্প্রদায়িক কিনা বা করছে কিনা, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমি হচ্ছে আরেকজনকে সম্মান হানি করে কথা বলতেছি কিনা, এবং সেটা যদি বলে থাকি সেটা উগ্র হয়ে যাচ্ছে কিনা, এটা গুরুত্বপূর্ণ মনে করি আমি। আমি অতনুদার কাছে ফিরছি। অতনুদা, এবার আপনার কাছে ফিরে এলাম, আপনি শুরু করেন। কার কাছে? আমার কাছে? হ্যাঁ। তুমি এর আগে বলছিলে সোনার তরী আবৃত্তি করার জন্য। হ্যাঁ, কবিতা নিবেদন তো আমি রেখেছিলাম আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি সোনার তরী চেষ্টা করছি। এমনিতে তার আগে বলে নেওয়া ভালো যে রবীন্দ্রনাথের এই বিশাল সমুদ্রে আমি গোটা কয়েক নুড়ি পাথরও সংগ্রহ করতে পারিনি, এ আমার এ জীবনের ব্যর্থতা বলো যাই বলো, এটি সত্য, এটি মিথ্যা নয় এবং এটি পরিষ্কার সত্য। যেটা হয় সেটা হচ্ছে যে সোনার তরী কবিতাটি আমার কাছে পছন্দের অন্য একটি কারণে, সেটি তার শেষ দিককার কারণে। এবং আমি ওই তোমাদের সাথেও যখন এমনি ক্লাসেও আমি যখন কথা বলেছি, আমি সোনার তরী নিয়ে অনেকগুলো কথা অনেকের সাথেই বলেছি। তো আমি চেষ্টা করছি সোনার তরী কবিতাটি পড়বার জন্য। আবৃত্তি কতটা ভালো হবে জানি না, যারা শুনছেন তাদের সবাইকে এটা বলে দিচ্ছি। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, হরা নদী ক্ষুরো ধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পর পারে দেখি আঁকা, তরু ছায়া মশি মাখা, গ্রাম খানি মেঘে ঢাকা, প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। আমার সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লও তরণী পরে। আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদী কূলে
চাহা লয়েছিল ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, চাহা ছিল নিয়ে গেল সোনার তরি। ধন্যবাদ অতনুদাকে, অনেক ধন্যবাদ। বেশ চমৎকার কবিতা ছিল, আবৃত্তিটা অনেক অনেক সুন্দর আসলে। আমার মানে সাগর ভাই, আমি আপনাকে শোনানোর জন্য বলি, আমি যখন ভোলা সরকারি কলেজে পড়াশোনা করি তখন সৃজনশীল চর্চার যে জায়গাটা শুরু হয় সেটা মানে কবিতা বলেন থিয়েটার বলেন সেটা অতনুদার হাতেই। অতনুদা আমাকে ক্লাসে নানান জিনিস ধরে ধরে শিখাতো, বেশ চমৎকার ছিল। আমার ওই দিনগুলির কথা মনে পড়ে, অনেক বেশি মনে পড়ে। তো আমি এই পর্যায়ে কিছু কমেন্টস পড়ে নিচ্ছি, আপনাদের দর্শকদের কিছু মন্তব্য। এমডি তানজিল হোসেন মামুন, হ্যাঁ মামুন সাকি আমার ঘনিষ্ঠ বন্ধু এবং অনেক ভালোবাসার একজন বন্ধু। আমাদের সাগর ভাই চিনবেন মনে হয়, আমাদের সাবেক দৌলতখান উপজেলা ভাইস চেয়ারম্যানের বড় ছেলে মামুন সাকি। আর আসবো একদিন কবিতা নিয়ে, নিশ্চয়ই তুমি কবিতা নিয়ে আসবা এবং তোমাকে আমি একদিন গেস্ট করব। শান্তামুনিয়া, ধন্যবাদ কাকা। শান্তামুনিয়া আপনাকেও ধন্যবাদ। স্বপ্নীল ফটোগ্রাফি, সোনারতরী হয়ে গেছে। স্বপ্নীল ফটোগ্রাফি সোনারতরী এই মাত্রই হয়ে গেল। সাগর সাহেবের আলোচনার খুব মূল্যবান, ধন্যবাদ তাকে। আপনার আরেক গল্পকার আপনার আলোচনার জন্য সে ভালোই কমেন্টস করেছে এবং আপনাকে বলেছে যে আপনার গল্প অনেক মূল্যবান। আরো কমেন্টস খুব ভালো হচ্ছে দাদা। শিহাব, শামসুল ইসলাম শিহাব, নাজমুল হোসাইন মিথুন, আমারও খুব প্রিয় কবিতা সোনারতরী, সেই 1998 সাল থেকে। বাহ, নাজমুল ভাই আমার শ্রদ্ধেয় বড় ভাই। নাজমুল ভাই একজন নরম মনের মানুষ এবং সে মানবিক মানুষ, যেটাকে বলে মানবিক গুণের অধিকারী সে। আর এই মানুষগুলো আসলে এই ধরনের অনুষ্ঠান হলে যেখানেই হোক তারা একটু চেষ্টা করে সময় পেলেই যেন আমরা একটু শুনি, এরকম। ধন্যবাদ নাজমুল ভাই। আনোয়ার পারভেজ, ভালো হয়েছে, অনেক অনেক সুন্দর। আরেকটা কবিতার অনুরোধ কিন্তু চলে এসেছে শান্তামুনিয়া, রবি ঠাকুরের প্রেমের কবিতা শুনতে চাই, হঠাৎ দেখা। কবিতাটি শুনতে চাই কাকা। অনেক অনেক অনুরোধ, অনেক অনুরোধ। যা হোক, আমি কিন্তু আজকে আমাদের এই অনুষ্ঠানের যে শিরোনাম রেখেছি, নির্বাচন করেছি, সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন মনে হয়। সাগর ভাই এবং আমি বিশেষ করে অতনুদাকে উদ্দেশ্য করে বলছি, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। কিন্তু রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী আমরা উদযাপন করি ঘরের বাইরে গিয়ে, আমরা আবির খেলি, নানান রঙের পোশাক পরি, কত ধরনের আড্ডা গল্প, এর মধ্য দিয়ে আসলে আমরা রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উদযাপন করতে অভ্যস্ত। কিন্তু এই যে আজকে ঘরবন্দি, এবং সেই জন্য রবীন্দ্রনাথের এই আশার কবিতা থেকে আমি এটা মানে নির্বাচন করেছি। আমার কাছে মনে হলো যেন এই লাইনটা খুব প্রাসঙ্গিক, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। আমরা কি এই কবিতা শিরোনামুক্ত কবিতা শুনতে পারি কিনা? এটা তো আসলে আষাঢ়ের কবিতা, আষাঢ়ের কবিতা, হ্যাঁ, কিন্তু আমি শিরোনামটা আমার কাছে মনে হলো যে বৈশাখে আষাঢ়ের কবিতা, মানে আমার ওই যে বললাম যে আমার তো। হ্যাঁ, আপনি আপনার মতো করে তাহলে একটা কবিতা শুনান, দর্শকের ওই হঠাৎ দেখা এরকম একটা রিকোয়েস্ট আছে একজন। আমি হঠাৎ দেখা একদমই আবৃত্তি করতে পারি না, মানে আমি অনুরোধই করছি যে আমি তোমার, যেহেতু তুমি ওই কথাটা বললে, এটা একটি গানও আছে, আমি 4 লাইন বা কয়েক লাইন শোনানোর চেষ্টা করছি। কবিতাটি আষাঢ়ের। নীল নভগণে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহি রে, ওগা আজ তোরা যাসনে ঘরের বাহিরে। বাদলের ধারা ঝরে ঝড়ো ঝড়ো, আউশের ক্ষেত জলে ভরো ভরো, কালি মাখা মেঘে ওপারে আঁধার ঘনিয়েছে দেখ চাহিয়ে। ফলে এটা যেহেতু একদমই প্রস্তুত নেই, পাঠও হবে না, মানে আবৃত্তি হওয়া তো পরের কথা, না পাঠও হবে না,
কিন্তু একটা চমৎকার বিষয় আছে যে এখন করোনাকালীন সময়ে আমাদের রাষ্ট্রীয়ভাবে হ্যাঁ মানে অনেকে ত্রাণ বা অনেক কিছু দেয়া হচ্ছে, অনেক সহযোগিতা করা হচ্ছে। একদল লোক দেখা যাচ্ছে সেই ত্রাণের চালের বস্তা, তেলের বোতল, টাকার প্যাকেট এগুলো চুরি করে নিয়ে যাচ্ছে, নানান ঘটনা ঘটছে। তো আমি কি এই প্রসঙ্গে 2 বিঘা জমি কবিতাটা শুনতে মানে দর্শককে শোনানো যায়? 2 বিঘা জমি আমার একটা পছন্দের কবিতা। আহ, পছন্দের কবিতা, তার অন্য অনেক কারণ, সেটাই মানে একটু নিজের ঢাক নিজে না পেটালেও হয় না, মানে একটু নিজের ঢাকি নিজে পেটাই। শিল্পকলা প্রথম যেবার শুরু করলো নাট্য নির্মাণ 2012 সালে, প্রথম মুক্তিযুদ্ধের নাট্য নির্মাণ, তখন আমরা নির্মাণ করলাম বীরপালা, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের জীবনী অবলম্বনে। তারপরে করলাম আমরা স্বপ্নদ্রোহের নাটক দ্রোহজাল, সেটি আমাদের এই অঞ্চল, যেহেতু আমরা আমাদের এখানে জল ও জালের মানে জলাগুলি সবই বদ্ধ থাকে কারু কারু কাছে, মানে আমাদের সবকিছু বদ্ধ থাকে, এটি একটি বিষয়। আর এর পরের বার সাহিত্য নির্ভর নাটকের সময় তখন আমরা 2 বিঘা জমি নাটকটি, মানে 2 বিঘা জমি নাটকটি আমরা করি। 2 বিঘা জমির আমাদের যে নাটকটি ছিল সেটি ছিল মূলত, আমরা শিরোনাম দিয়েছিলাম এবং উপেন। এবং এই শিরোনামের পেছনে একটা কারণ ছিল, সেটি হচ্ছে 2 বিঘা জমিতে যেখানে শেষ হয়েছে উপেনের আক্ষেপটা শুধু ছিল পুরো কবিতা জুড়ে। আর আমরা এখান থেকেই পাল্টেছি, সেটি হচ্ছে 2 বিঘা জমি আমরা শুধু, মানে যে জমি থেকে, যে মাটি থেকে আসলে উপেনের এই ক্ষোভ মাটির ওপরে, সেই মাটি বা মায়ের ক্ষোভ তো আমরা কেউ আসলে জানি না, ওই জায়গা থেকে আমরা আসলে 2 বিঘা জমিটা করবার চেষ্টা করেছিলাম। এবং বলা ভালো যে 3টি নাটকই পরিকল্পনা যিনি দিয়েছেন তিনি 100% নাটকের মানুষ, কিন্তু তিনি কোনোদিনও সামনে আসেন না। আমার অকৃত্রিম বন্ধু নাসির লিটন, ভোলা থিয়েটারের সভাপতি, তিনি আমাকে এই পরিকল্পনাটা দিয়েছিলেন যে এটা একটা নাটক করা যায় কিনা, তুই এটা ভেবে দেখতে পারিস। তো এবং তারপরে ওই নাটকটি লেখা এবং উপেন। তো আমি 2 বিঘা জমি আবৃত্তি চেষ্টা করছি, কতটা হবে জানি না, তারপরে যেহেতু তোমার বক্তব্য আছে, তোমার কথা আছে, আমি চেষ্টা করছি। শুধু বিঘে 2 ছিল মোর ভূমি, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে? কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, যে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাঁই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগান খানা, পেলে 2 বিঘে প্রস্তে ও দিঘে, সমান হইবে টানা, ওটা দিতে হবে। কহিলাম তবে, বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে, করুণ বক্ষে গরিবের ভিটে খানি, সপ্ত পুরুষ মানুষ, সে মাটি সোনার বাড়া, দৈন্যের দায়ে বেঁচি বসে মায়ে, এমনই লক্ষ্মী ছাড়া নাই। আভি হরিলাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে, কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে, করিল ডিক্রি সকলি বিক্রি, মিথ্যা দেনার ক্ষতে। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। উনি ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই লিখে দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য, কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য। উধরে সাগরে বিজনে নগরে,
যখন যেখানে ভ্রমি, তবু নিশিদিনে ভুলিতে পারিনি সেই 2 বিঘা জমি। হাটে মাঠে বাটেই মতো কাটে বছর 15-16। একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো। নমো 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি, ছায়া শুনিবীর শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ, তপ্ত অতল দিকটি কালো জল নিশীত শীতল স্নেহ। বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে। 2 দিন পরে তৃতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে, কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথ তলা করি বামে। রাখি হাট কোলা নন্দির গোলা মন্দির করি পাচে, ত্রিশাতুর শেষে পৌঁছি নিয়েছে আমার বাড়ির কাছে। ঠিক ঠিক করে শতধিক তোরে নীলাজ কুলটা ভূমি, যখনই যাহার তখনই তাহার, এই কি জননী তুমি। সে কি মনে হবে একদিনই হবে ছিলে দরিদ্র মাতা, আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা। আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ, 5 রাঙা পাতা আঁচলে গাঁথা পুষ্পে খচিত কেশ। আমি তোর লাগি ফিরেছি বিবাগী গৃহহারা সুখহীন, তুই হেথা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন। ধনির আদরে গরব না ধরে এতই হয়েছ ভিন্ন, কোনোখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন। কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধা হরা সুধারাশি, যত হাসো আজ যত করো সাজ ছিলে দেবী হলে দাসী। বিদীর্ণ হইয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছে কি, বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা। একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম। সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন, ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। সহসা বাতাস ফেলি গেল শাখা দুলাইয়া গাছে, 2টি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে। ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা, স্নেহের সেদানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা। হেনকালে হায় জমদত প্রায় কোথা হতে এলো মালি, ঝুঁটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি। কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব, 2টি ফল তার করি অধিকার এত তারই করল রব। চিনিল না মোরে, নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ, বাবু ছিপ হাতে পারিষদের সাথে ধরিতেছিলেন মাছ। শুনি বিবরণ ক্রোধে তিনি কন, মারিয়া করিব খুন, বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। আমি কহিলাম শুধু 2টি আম, ভিক মাগি মহাশয়। বাবু কহে হেসে, বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়। আমি শুনে হাসি, আঁখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে।
অসাধারণ আবৃত্তি ছিল। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা মুগ্ধ হয়ে এই আবৃত্তি শুনছিলেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। কবিতা, গল্প, আলোচনায়, আড্ডায় অনেক ভুলে গিয়েছিলাম যে আসলে সময় প্রায় শেষের দিকে। সবকিছুরই তো শুরু আছে, শেষ আছে, তেমনি আমাদের আড্ডারও আজকে শেষ হবে। তো রবীন্দ্রনাথের এই জন্মজয়ন্তী উদযাপনের বিশেষ আয়োজন আমাদের ভার্চুয়ালি। আমরা হয়তো, যদি আমি ভোলাতে থাকতাম, এই দিন যদি করোনা না থাকতো আর আমি ভোলাতে থাকতাম, নিশ্চয়ই ভোলা থিয়েটার বা অতনুদার কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতাম কোনো এক ইয়েতে। তারপরেও আজকে সেই সৌভাগ্য আমার হয়ে গেল, ভোলা মানে ভার্চুয়ালি সেটা হয়ে গেল। দাদা, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। তো আমি যদি, আপনি নাট্যকর্মী হিসেবে রবীন্দ্রনাথের নাটক বিষয়ে, আমার নাটকে আমাদের জীবনের যে ছায়া, মানব জীবনের যে ছায়াপাত নাটকগুলোতে ঘটেছে, এবং বর্তমান যে নাটক হচ্ছে, সেই নাটক আসলে রবীন্দ্রনাথের মানে নাট্য বিভাগের প্রভাব কতটুকু আছে, এই বিষয়ে যদি সংক্ষেপে একজন নাট্যকর্মী হিসেবে অনুভূতি। আমি একজন নাট্যকর্মী হিসেবে বলছি, প্রথম হচ্ছে আমার সময় হাতে কতটা আছে, কারণ আমি ইনবক্সে একটা অনুরোধ বারবার পেয়ে যাচ্ছি। আফ্রিকা কবিতাটি আমি তোমার সময়ের উপরে জয়ন্ত বিশ্বাস, এক্স্যাক্টলি আমার বড় ভাই, এবং ওই যে যার আবৃত্তি শুনে আবৃত্তি শেখার ইচ্ছেটা শুরু হয়েছিল, এবং জয়ন্তদার ওই আবৃত্তিটি অসাধারণ ছিল। এটি আমার একেবারে ছোটবেলায় শোনা। একথা জানি যে তুমি ভারতেশ্বর শাহজাহান, কালো স্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান। তো এটি আলাদা কথা। আমি তোমার সময় কতটা আছে তার উপরে নির্ভর করে নাটক নিয়ে আমি একেবারেই ছোট্ট কথা বলছি, কারণ আমি রবীন্দ্রনাথের নাটকে পারফর্ম করার, অভিনয় করবার সুযোগ হয়নি। একটি নাটকের অভিনয় চর্চা শুরু হয়েছিল একেবারেই নিজেদের মতো করে, সেটি বিসর্জন। তাতে রঘুপতি করবার কথা ছিল। আর ওই যে কথাটা আমি একেবারে তোমাকে এর আগে অন্য একটা প্রসঙ্গে আমি তোমাকে বলছিলাম, যে আমার নিজের ব্যক্তিগত ধারণা সেটি হচ্ছে রবীন্দ্রনাথ তার নাটকে সম্ভবত সারা জীবন, আমি যে কটি নাটক পড়েছি, সম্ভবত সারা জীবন সাম্যের কথা বলতে চেয়েছেন। এটি রবীন্দ্রনাথের যে কটি নাটক আমার পড়া হয়েছে তার ভেতরে। আর প্রত্যেক নাট্যকারেরই থাকে, কিছু নাটক তো থাকে একটু শুধু মজা দেবার জন্য, মানে ধরো ননসেন্স নাটক বলে অনেকেই, মজা দেবার জন্য, তার ভেতরে কিছু খুঁজে পাওয়া যাবে না, কিন্তু এরকমটি থাকে। তো আমার কাছে মানে রবীন্দ্রনাথের নাটক পড়বার পরে আমার কাছে মনে হয়েছে এটি দুঃসাধ্য কাজ। রক্তকরবী আজও পর্যন্ত আমি আমার এই ছোট মগজে ধরতে পারিনি, শুধু শেষটুকু বলতে বোঝাতে মানে বুঝতে পেরেছি ওই যেটি বললাম যে চিরায়ত সাম্যের কথা তিনি বলেছেন। তার যে কটি নাটক পড়েছি, রক্তকরবীতেও তাই, বিসর্জনে তাই, এরকমটি মনে হয়েছে। আর এখন আমাদের বাংলাদেশের নাটকে, মানে আমি কৃতজ্ঞতা জানাই, আমার শ্রদ্ধা, সেটি হচ্ছে যারা রবীন্দ্র নাটকগুলো করে যাচ্ছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের বেশ কটি নাটকের খবর আমি জানি। প্রাঙ্গণে মোট রবীন্দ্রনাথের নাটক করে যাচ্ছেন অনন্ত হীরা, অসম্ভব। আমাদের এই দক্ষিণবঙ্গের বরিশালের মানুষ, দক্ষিণবঙ্গের মানুষ, প্রাঙ্গণে মোটের বেশ 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 কিছু ভালো প্রযোজনা আছে। সুদীপ চক্রবর্তী, তিনি রবীন্দ্রনাথের রক্তকরবীর একটু অন্যরকম কাজ করেছেন। সর্বজন শ্রদ্ধেয় মঞ্চ সারথী আতাউর রহমান রবীন্দ্রনাথ নিয়ে কাজ করেছেন। আমাদের ওই সেগুলো কিছু কিছু পড়বার সুযোগ হয়, যেহেতু আমরা ভোলায় থাকি। ঢাকায় আমাদের যাওয়া হয় কম, এবং ঢাকায় যখন যাওয়া হয় তখন মঞ্চে যে নাটক পাওয়া যাবে সে নাটকটি দেখতে হবে, এবং সেক্ষেত্রে রবীন্দ্রনাথের নাটক পাবার সৌভাগ্যও আমাদের হয় না। তবে আমার মনে হয় রবীন্দ্রনাথের নাট্য চর্চা প্রয়োজন। এটি হচ্ছে প্রয়োজন আমাদের নিজেদের, যারা নাটকের সাথে কাজ করি তাদের জন্য প্রয়োজন। তো তোমার কি সময় আছে হাতে? হ্যাঁ, নিশ্চয়ই সময়ে আমরা আরো বেশ কিছু পাবো। আপনার একটা কবিতা তো শুনবই, একটা আফ্রিকা যেহেতু অনুরোধ ছিল, আফ্রিকা দিয়েই হয়তো আবৃত্তি করে আপনি হয়তো শেষ করবেন। আমরা এর সাথে একটু ফিরে যাচ্ছি। আপনাকে
আপনার কাছে আসবো, আফ্রিকা শুনবো। সানাউল্লাহ সাগর ভাইয়ের কাছে চলে হ্যাঁ, যাচ্ছি। সাগর ভাইয়ের সাথে তাহলে কথা। হ্যাঁ, সাগর ভাইকে অনেকক্ষণ হচ্ছে আমরা দূরে রেখেছি। সাগর এক্স্যাক্টলি, ভাই, এক্স্যাক্টলি। সাগর ভাই আপনি যদি আমাদের মাঝে ফিরে আসেন। না, খুব দূরে না, মানে আহ, খুব মুগ্ধ হয়ে অতনুদার কবিতা শুনছিলাম। বিশেষ করে যে কবিতা আবৃত্তি করতে হলে কবিতার ভিতরে ঢুকে যাওয়ার যে একটা বিষয়, এবং সেটা গানের ক্ষেত্রেও, সেটা যদি না হয়, শিল্পী যদি না ঢুকতে পারেন, তাহলে হচ্ছে যারা এইভাবে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন তাদের হৃদয়ে ছুঁয়ে যাওয়াটা কষ্টকর। কিন্তু অতনুদা কবিতা যেভাবে আবৃত্তি করতেছিলেন এবং কবিতার ভিতরে যেভাবে ঢুকে গেছেন, মনে হচ্ছিল যে আমাদেরকে নিয়েই হচ্ছে কবিতার মধ্যে ঢুকেছেন। সেই জন্য খুবই ভালো লাগতেছিল। আমি সোনার তরী একটু আগে আবৃত্তি করছিলেন যখন, তখন সোনার তরী দিয়ে ভাবছিলাম সোনার তরী নিয়ে কথা বলবো। এর আগে বলছিলাম একটু যে সোনার তরী হচ্ছে সোনার তরী কবিতাকে অনেকভাবে বিশ্লেষণ করা যায়। বিশেষ করে যে আমরা সোনার তরীর ভিতরে রবীন্দ্রনাথের মৃত্যু চিন্তার যে একটা বিষয়, মৃত্যু তো মানুষের অবধারিত একটি বিষয়, যে জন্ম হলে মৃত্যু হচ্ছেই। তো মৃত্যু হলে কিংবা হচ্ছে অদৃশ্য হয়ে গেলে, আড়াল হলে যে আমাদের যে একটা অতৃপ্তি থেকে যায় মানুষের, তো মানে পরিপূর্ণ তৃপ্তি বলতে কিছু নেই। সবসময় আকাঙ্ক্ষা থাকে, যত প্রাপ্তি অত আকাঙ্ক্ষা আছে। তো সোনার তরীর ক্ষেত্রে যখন যদি আমরা দৃশ্যটা দেখি যে হচ্ছে ধান কেটে, সহজ করে যদি বলি যে ধান কেটে কৃষক রেখে দিয়েছে জমিতে, ঝড় আসতেছে, তো তখন তার নেয়ার জন্য সে দূরে একটা নৌকা দেখতে পাচ্ছে, যে নৌকাটা হচ্ছে সে ডাকতেছে। সে চিন্তা আছে যে এই সে হচ্ছে ঝড়টা এসে গেলে তার যে ধানগুলো, সেগুলো সে হচ্ছে ঝড় আসার আগে, বৃষ্টি আসার আগে সে এই ধানগুলো নৌকায় নিয়ে যথাস্থানে নিরাপদ জায়গায় পৌঁছতে পারবে কিনা। এটা হচ্ছে এরকম একটা দৃশ্য। তো এই দৃশ্যে এভাবে যদি চিন্তা করা যায় যে আমার যে কৃতকর্ম, অথবা হচ্ছে নৌকায় আসছে, নৌকায় আমি চলে যাব, আমার ধানগুলো আমি আর নিয়ে যেতে পারতেছি না, ধানগুলো রয়ে গেছে। তো এখানে অনেক আলোচক বা সমালোচকরা এভাবে বিশ্লেষণ করছেন এটাকে, যে মৃত্যু চিন্তার বিষয়, যে চলে যাওয়ার পরে যখন হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর মানুষকে চলে যেতেই হয়, তখন যে তার কৃতকর্মগুলো, তার কাজগুলো, সেগুলোই আসলে থেকে যায়, এবং ওগুলোই তাকে তাকে পরিচিতি করার, তার প্রতিনিধিত্ব করার জন্য তার কৃতকর্মই হচ্ছে তার প্রতিনিধিত্ব করার কাজ। বিশেষ করে শিল্পীর শিল্প সাধনা এবং যে শিল্পকর্ম তিনি করেন, সেটাই। আর আরেকটু বলতে চাচ্ছিলাম যে রবীন্দ্রনাথের গান নিয়ে, বেশ কবিতা, রবীন্দ্রনাথের কবিতার এখন এখন কতটা প্রাসঙ্গিক, সেটা নিয়ে প্রশ্ন অনেকেই করেন, আধুনিক কবিতা সমালোচকরা কিংবা আধুনিক ইয়ারা, কাব্য সাধকরা। কিন্তু রবীন্দ্রনাথের গান হচ্ছে, আমি বলবো যে এটা একটা মানে সাধনা এবং ধ্যানের বিষয়। আপনি যখন রবীন্দ্রনাথের গান, আপনি মানে সবাই, আমিও, আপনি যখন হচ্ছে রবীন্দ্রনাথের একটা যে কোনো গান চোখ বন্ধ করে যখন আপনি শুনবেন, তখন দেখবেন যে আপনাকে হচ্ছে ভিন্ন একটা জগতে নিয়ে গেছে। ওই গানের হচ্ছে সুর, তাল, লয় এবং কথা আপনাকে একটা ভিন্ন জায়গায় নিয়ে গেছে, এবং সে জগৎটায় আপনি পরিভ্রমণ করতে থাকতে ভালো লাগতেছে আপনাকে, এবং আস্তে 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 আপনাকে ডুবিয়ে দিচ্ছে। এবং যে গানের যে এক একটা গানের যে কথাগুলো, যে গানের কথাগুলোর মধ্যে যে নিবেদন, ধরুন একটা গানের কথা বলা যাক, যে একটা গান আছে যে লাগিয়ে পালে টুকরো করে কাছি, ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, আমি ভুল বললাম, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে টুকরো করে কাছি, ডুবতে রাজি আছি, যে সে স্বেচ্ছায় নিবেদন করতেছে, নদীর মধ্যে পাল ইয়া করে সে মানে নিবেদন করতেছে স্বেচ্ছায়। এবং এই নিবেদনের যে গভীরতা, যে ডুব দেওয়াটা প্রার্থিত ইয়ার প্রতি, সেটা মানসিক হোক, অদৃশ্য হোক, তার প্রতি। কিংবা হচ্ছে প্রেমের কথা হচ্ছিল একটু আগে। প্রেম যেমন হচ্ছে মানুষ প্রকৃত অর্থে হচ্ছে দুঃখ বিলাসী, যে মানুষ যখন সুখেও থাকে তখন হচ্ছে দেখা যায় স্যাড সং শুনলে বা দুঃখের গান শুনলে মানুষের হচ্ছে ভালো লাগে এবং শুনতে ভালোবাসে, আগ্রহ করেই শুনে। এটাও যেন এক ধরনের আনন্দ। সেক্ষেত্রে যদি আমরা ওই গান নিয়ে বলি,
ও মন মন রে তুই ফেলে এসেছিস কারে, কিংবা হচ্ছে যখন আমরা শুনি আহ, চ- মনে আসছে একটা গান হচ্ছে আহ ভুলে গেলাম, করব নিবেদন আমার সকল চোখের দুঃখের ধুলোয়। হ্যাঁ চোখের হ্যাঁ আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখবো হ্যাঁ, যখন আলো বাহিরে। আলাদা। তো এই যে হচ্ছে বিষয়গুলো যে দুঃখের মধ্য দিয়ে হচ্ছে সুখকে উপলব্ধি করা, সুখকে দুঃখের মধ্যেই হচ্ছে সুখকে আবিষ্কার করা, বিরহের মধ্যে সুখকে আবিষ্কার করা। যে হচ্ছে যেটা হয় যে আমরা যখন দুঃখ পাই, কষ্ট পাই, তখন হচ্ছে আমরা হতাশ হই, এবং হতাশ হয়ে হচ্ছে আহ থেমে যাই। আমাদের হচ্ছে যে গন্তব্য থাকে, যেদিকে আমরা চলি, সেই পথটা এলোমেলো হয়ে যায়। সেটা না করে বরং হচ্ছে ওই দুঃখের মধ্যে ডুবে থেকে হচ্ছে নিজেকে আবিষ্কার করা, এবং ওই দুঃখের মধ্যে সুখটাকে আবিষ্কার করা। এরপর যখন তার গানের দিকে যাই, আমরা হচ্ছে খুবই জনপ্রিয় এবং বহুল প্রচারিত একটা গান যে একলা চলো রে, যে নিজেকে নিয়ে যে সবকিছু বাদ দিয়ে নিজের মন যেটা বলে, যেটার মানসিকতা যেটা বলে, আমি অন্তর থেকে যেখানে সাড়া পাই, সেই দিকে চলার যে একটা বাণী, একটা শক্তি, সাহস, সেটা কিন্তু এই গানের মধ্যে দিয়ে আমরা পাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে রবীন্দ্রনাথের গান আহ, আহ, সব আমার মনে হচ্ছে যত সময় যাচ্ছে রবীন্দ্রনাথের গান আমাদের জন্য অত প্রাসঙ্গিক হয়ে উঠতেছে প্রতিনিয়তই। তার কারণ হচ্ছে আমরা এখন এতই ব্যস্ত হয়ে যাচ্ছি যে নিজেকে সময় দেওয়ার মতো আমাদের সময় নেই। ভার্চুয়াল সময়, কিংবা হচ্ছে যারা শহরে থাকে বা গ্রামের মানুষও এখন হচ্ছে ভার্চুয়াল সময়ের ভিতরে চলে যাচ্ছে এবং ব্যস্ততার মধ্যে চলে যাচ্ছে। এই ব্যস্ততার মধ্যে কেবল হচ্ছে আমি মনে করি এই যে রবীন্দ্রনাথের গান, সুর এবং হচ্ছে ভাবের গভীরত্ব, ভাবনার জগৎ, এখানে হচ্ছে একটা মানুষ হচ্ছে একটা রিফ্রেশমেন্ট পেতে পারে, একটা হচ্ছে আত্মার খাদ্য পেতে পারে। অনেক চমৎকার আলোচনা আমরা শুনছিলাম। আমরা আসলে রবীন্দ্রনাথের তো অনেক অনেক শাখা, সৃষ্টিকর্মের সব শাখা নিয়ে তো আমরা আসলে কথা বলার সময় পাবো না। যেমন প্রবন্ধের কথা, এই আপনার এই গানের কথা শুনতে গিয়ে যেটা আমি রবীন্দ্রনাথের কোনো একটা প্রবন্ধ, মেবি সেটা পাগল পাগল নামক কোনো প্রবন্ধ আমি পড়েছিলাম। তো সেখানে রবীন্দ্রনাথ পাগলের মানে আবির্ভাব কামনা করেছে। রবীন্দ্রনাথ বলছে যে পাগলের জন্ম হলেই আসলে পৃথিবীটা অনেক সুখময় হবে এবং সেখানে অনেক কিছু সৃষ্টি হবে। রবীন্দ্রনাথ পাগল, আমরা সাধারণত যাদেরকে হচ্ছে মানবিক বিকার বা মানসিক বিকারগ্রস্ত লোকদেরকে পাগল বলে, কিন্তু রবীন্দ্রনাথ পাগল বলতে বুঝিয়েছেন পণ্ডিতদেরকে, যারা বিশেষ কোনো কাজে পারদর্শিতা অর্জন করে। তারপরে রবীন্দ্রনাথ তার প্রবন্ধের মধ্যে বলেছেন যে তুমি নিজেকে 10 জনের মধ্যে গণ্য করা মানসিকতা তৈরি করো না, গণ্য করো না, তুমি নিজেকে 11তম একজন হিসেবে তৈরি করার চেষ্টা করো, এবং তবেই তোমার এই মানুষ হওয়ার সাধনা এবং মানুষ হয়ে জন্ম নিয়ে যেই নিজেকে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার সাধনা তুমি সাধন করতে পারবা এবং সেখানে তুমি সফল কাম হবা। তো অনেক কথা আমরা বলছি। সাগর ভাই, হয়তো যতটুকু সময় আছে আপনার কাছে আর ফেরা হয়তো হবে না। আজকের অনুষ্ঠান আমরা হয়তো অতনুদাকে দিয়ে শেষ করব। তো আমি মনে করি 159তম জন্ম জয়ন্তী রবীন্দ্রনাথের অন্তত পক্ষে আমরা ক্ষুদ্র প্রয়াস, আমরা চেষ্টা করেছি আমাদের মতো করে রবীন্দ্রনাথকে স্মরণ করতে, রবীন্দ্রনাথের সৃষ্টিকে স্মরণ করতে, তার কর্মকে স্মরণ করতে, এবং আমাদের বর্তমান সময় এবং আমাদের জীবনে রবীন্দ্রনাথের সৃষ্টি এবং কর্মের যে প্রয়োজনীয়তা, রবীন্দ্রনাথের যে প্রাসঙ্গিকতা, সেটাকে নানানভাবে বিশ্লেষণ করতে। আসলে আমাদের জীবনের প্রতিটা পরতে পরতে রবীন্দ্রনাথের ছাপ থাকবে, এটা অনিবার্যভাবে থাকবে। আমরা এটাকে এড়িয়ে চলতে পারবো না। রবীন্দ্রনাথকে ব্যতীত আমরা আসলে বাঙালি সমাজ আমরা আসলে ভাবতে পারবো না। যারা মনে করে রবীন্দ্রনাথের অবদানকে যারা তুচ্ছ করে দেখে, হয়তো তারা এটা তাদের ব্যক্তিগত অভিমত থাকতেই পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা তাদের জানাশোনার এবং বোঝার একটা ঘাটতি। সেটা জীবনের হোক, সেটা সমাজের হোক, সেটা পরিবেশের হোক, যেটাই হোক। রবীন্দ্রনাথ কিন্তু একজন গ্রাম অঞ্চলে সাধারণ মানুষকে, নিরক্ষর মানুষকে জমায়েত করে তাদের ভাগ্য উন্নয়নের, অর্থনৈতিক উন্নয়নের জন্য কৃষিকাজে রবীন্দ্রনাথ নিজেকে কৃষি উন্নয়নের জন্য ব্যয় করেছেন। নানান ভাবে রবীন্দ্রনাথ চিত্রকর্মে কাজ করেছেন এবং রবীন্দ্রনাথ শারীরিক যে এক্সারসাইজ, সেখানে রবীন্দ্রনাথের ছাপ আছে। নানান ভাবে রবীন্দ্রনাথ আমাদের জীবনকে ভরিয়ে তুলেছে।
এই বিষয়ে নানান কথা বলে। সাগর ভাই, যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে নিজে মানে শেষ কথা বলেন। আসলে বলা ওইটাই, যেটা হচ্ছে যে পাঠ, প্রথমত হচ্ছে পাঠ করার কোনো বিকল্প নেই। হচ্ছে আমরা যারা সমালোচনা করে, কিংবা বেশিরভাগই আমার মনে হয় যে না পড়েই সমালোচনা করে, এটা মনে হয়। আর আর রবীন্দ্রনাথ হচ্ছে বিশাল এক সাগরের মতো, যেটা হচ্ছে শেষ নেই। এক গল্প কি উপন্যাস, কি নাটক, কি গান, মানে তার এত রচনা, এত রচনা। তো আমরা না পড়ে কিংবা অল্প পড়ে একটা মানুষ সম্পর্কে সমাধান, মোট কথা হচ্ছে সমাধান তো দেয়াটা কারো কাজ না, এবং সমাধান দেওয়াও যায় না। কিন্তু হচ্ছে যেটা হয় যে প্রশ্ন তৈরি হয়। এবং আমি মনে করি রবীন্দ্র সাহিত্য পড়লে এবং বেশি বেশি পাঠ করলেই হচ্ছে আমাদের মধ্যে যে প্রশ্ন তৈরি হয়, সেই প্রশ্নের সমাধান রবীন্দ্র সাহিত্য থেকেই আসবে। এবং হচ্ছে বেশি বেশি পাঠ করা উচিত। এটা প্রত্যেকের আত্ম উন্নয়নের ক্ষেত্রে, চিন্তার উন্নয়নের ক্ষেত্রে বেশি বেশি পাঠ করা উচিত। ধন্যবাদ। তো ধন্যবাদ সানাউল্লাহ সাগর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অনেক হয়তো প্রত্যেকেরই নানান কাজ থাকে, এর মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেকে মনে করেন, আমার অনেক বন্ধুরা কমেন্টস করেছেন, অনেকেই অনেক জায়গায়, যে আমরা এত কাজ থাকতে কেন এই গান, কবিতা, গল্প এগুলো নিয়ে আসলাম, আমরা কেন অন্য কিছু নিয়ে আসতে পারলাম? আসলে সবার কাজ তো সব না। একজন একজন সৈনিকের কাজ অস্ত্র চালানো, সে অস্ত্র দিয়ে হচ্ছে দেশের জন্য অবদান রাখবে। একজন লেখকের কাজ কলম দিয়ে সে হচ্ছে লিখবে। একজন সংস্কৃতি কর্মীর কাজ, একজন সাহিত্য কর্মীর কাজ, সে সাহিত্যের মধ্যে সে সে তার যতটুকু সীমা আছে, সে তার মধ্যেই দেশ, সমাজ এবং জীবনের জন্য অবদান রাখবে। আমরা কিন্তু যে যার জায়গা থেকে অবদান রাখছি। আমরা চেষ্টা করছি, যারা মৃত্যু ভয়ে আজ শঙ্কিত, যারা জীবনের ভবিষ্যৎ ভাবনা নিয়ে শঙ্কিত, যারা পৃথিবীর নানান কারণে এই থেকে মুক্তি পাওয়া নিয়ে শঙ্কিত, আমরা তাদের মনে আশার সঞ্চার করার চেষ্টা করছি, আনন্দ দেওয়ার চেষ্টা করছি। সব সব আনন্দ তো সবাই আসলে সবার কাছে আনন্দ, সব আনন্দ সবার কাছে আনন্দের না। কিছু আনন্দ কারো কাছে বেদনা, সেটা স্বাভাবিক থাকবে। তারপরও সামগ্রিকভাবে আমি বলবো, প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে আমরা চেষ্টা করব। যাই হোক, আমরা রবীন্দ্রনাথে ফিরি, আমরা অতনুদার কাছে ফিরি। অতনুদা, আপনার কাছে চলে আসলাম। আফ্রিকা কবিতা, আচ্ছা সময়টা আছে কতক্ষণ? আপনি শেষ করেন। শেষ কবিতা, এই তো। আচ্ছা, আফ্রিকা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তাঁর সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীতে জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে, বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দ্বন্দ্বহীনী নাদে। আয় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত কড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ মানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। সকালে সন্ধ্যায়
দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। এটি পত্রপুট কাব্যগ্রন্থে লেখা, 1343 বঙ্গাব্দের 28 মাঘ এই কবিতাটি লেখা। তো সময় যেহেতু শেষ, আমি গোপাল তোমার কাছে যেতে হবে, আমি তার আগে আমি বিদায় নিচ্ছি। আজকে আমন্ত্রণ জানানোর জন্য আলাপন এবং তোমাকে ধন্যবাদ। অনেক দিন পর আমি রবীন্দ্র জয়ন্তীর দিন বেশ কিছু কবিতা আবৃত্তি করলাম। হয়তো আরো অনেক আবৃত্তি করা যেত, আমাদের সময়ও নেই, আবার বেশি শুনলে মনোটোনাস হয়ে যায়, সেটাও এক ধরনের সমস্যা, সেটিও দরকার নেই। তোমাকে ধন্যবাদ। যারা এতক্ষণ ধরে আমার আবৃত্তি শুনলেন, সাগর ভাইয়ের তো বিশ্লেষণধর্মী কথাগুলো শুনলেন, তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। সাগর ভাইকে ধন্যবাদ জানাই। তুমি যুক্ত না করলে তার এই জ্ঞান আমার জানা হতো না, মানে সরাসরি এভাবে জানা হতো না। তো তোমাকে ধন্যবাদ জানাই এরকম আয়োজনের জন্য। করোনা কালে এই আয়োজন তোমার আরো চলুক, সমৃদ্ধ হোক, আরো বেশি দর্শক অংশগ্রহণ করুক। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। হ্যাঁ, ধন্যবাদ অতনুদা, আমার ডাকে, আমার আহ্বানে সাড়া দেওয়ার জন্য ধন্যবাদ। আবারও ধন্যবাদ জানাচ্ছি সানাউল্লাহ সাগর ভাইকে। আপনারা আসলে, আমি আপনাদের কাছে অতি নগণ্য, আমার ভুল ত্রুটি নিশ্চয়ই আপনারা এবং আমার দর্শক শ্রোতারাও ক্ষমা করবেন, কারণ আমি না উপস্থাপনায় পটু, না রবীন্দ্রনাথের পটু, না কোনো কথায় পটু। আমি আসলে মহৎ কাজের সহযোগী, ভালো কাজের সহযোগী, সুন্দরের সহযোগী এবং প্রেমের সহযাত্রী হতে চাই। আর সেই প্রেমের সহযাত্রী হওয়ার বাসনায় আমাকে এমন ভাবে নাড়া দেয় নানা সময়, আমার মনে হয় আমি ডুবে থাকি, কিন্তু সামাজিক নানা প্রতিকূলতার কারণে, সংসারের নানা প্রতিকূলতার কারণে হয়ে ওঠে না, কিন্তু তবুও আমি সবকিছুর মাঝে এভাবে রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবো আমি আসলে আগে কখনো ভাবিনি। ধন্যবাদ সবাইকে যুক্ত থাকার জন্য। আর আমি বলেছি 2 দিন ব্যাপী আমার এই বর্ণিল আয়োজন। আগামীকালকে থাকবেন ইত্তেফাক পত্রিকার সাবেক সম্পাদক এবং বর্তমান ডেইলি নিউ নেশন পত্রিকার উপদেষ্টা সম্পাদক জনাব সৈয়দ তোশারফ আলী, এবং আরেকজন সঙ্গীত শিল্পী থাকবেন। আমি নামটা বলছি না, তার কারণ যদি কোনো দুর্যোগ না ঘটে নিশ্চয়ই থাকবেন। তো নাম বলে আগেই আসলে আমি কিছু করতে চাচ্ছি না, যদি না আসেন সেজন্য নাম বলছি না। তবে থাকবেন একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী থাকবেন আমাদের সাথে, আশা করি আপনারাও থাকবেন, আপনাদের দেখার আমন্ত্রণ রইল। এবং রবীন্দ্রনাথ পাঠের বিকল্প আমাদের আসলে নেই, আমি মনে করি। রবীন্দ্র প্রেমে, রবীন্দ্র দর্শনের মধ্যে আমরা মগ্ন থাকবো, নানাভাবে খুঁজবো রবীন্দ্রনাথকে, আমাদের জীবনের মাঝে রবীন্দ্রনাথের ছাপ খোঁজার চেষ্টা করবো। ওভারঅল সবাইকে ধন্যবাদ। এবং এই যে বোর হয়ে যাওয়ার যে কথা, আসলে এখন কিন্তু অনেক কবিতার, আরো কয়েকটা কবিতার জন্মদিন কবিতার অনুরোধ এসেছে, আরো কয়েকটা কবিতা, আসলে আমরা দুঃখিত আমাদের সময় শেষ, শোনাতে পারছি না। নিশ্চয়ই অন্য কোনো দিন অতনুদা আমাদের সাথে থাকবেন, সানাউল্লাহ সাগর ভাই অন্য কোনো অনুষ্ঠানে আবার যুক্ত হবেন আমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকেন এবং এই লাইভটি অন্যদের সাথে শেয়ার করে অন্যদেরকেও যুক্ত করুন। আমাদের এই সামান্য প্রয়াস আশা করি সবারই ভালো লাগবে। আবারও শেষ ধন্যবাদ জানিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে, আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জ্ঞাপন করে, আজকের 2 মহান এবং গুণী ব্যক্তিত্বের কাছে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করে, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই উপস্থাপনা, আজকের এই আমাদের অনুষ্ঠান ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে, নিশ্চয় আমি আবারও বলবো, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে,
যদি জীবনকে ভালোবাসি, একটু কষ্ট হবে আমাদের ঘরে থাকতে, তারপরেও পরবর্তী জীবনের সুখের আশায়, আনন্দের আশায় আমরা আসলে ঘরে থাকি এবং নিজেকে নিরাপদ রাখি, অন্যকেও নিরাপদ রাখি। ধন্যবাদ সবাইকে। আশা করি ভুল ত্রুটি ক্ষমা করে আবার আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি। পরবর্তী জীবনের সুখের আশায়, আনন্দের আশায়